বিয়ের নামে যাকে বিক্রি করা হলো মেহরা বাংলোর সোনার খাঁচায়। যৌতুকের আগুনে পুড়ল শরীর, শাশুড়ির লাঠিতে ভাঙল হাড়, আর বাবার লাশ ফিরল ঘরে। মণিকর্ণিকা ঘাটে বাবাকে মুখাগ্নি দিতে দিতে সে শপথ নিল, এই ছাই থেকেই জন্ম নেবে নতুন আগুন। সেই লাঞ্ছিত বউই হয়ে উঠল ডিসিপি কবিতা শর্মা আইপিএস। 2 বছর পর যখন মেহরা পরিবার প্রাণ ভিক্ষা চাইতে এলো, চেয়ার ঘুরতেই তারা দেখল কবিতা শর্মা আইপিএস। এটা প্রতিশোধ নয়, এটা কর্মের চাকা। এটা প্রমাণ যে নারীকে দুর্বল ভাবা এই সমাজের সবচেয়ে বড় ভুল। বিশাল এবং জাঁকজমকপূর্ণ মেহরা বাংলোর দরজা যখন প্রথমবারের মতো কবিতার জন্য খুলল, তখন তার মনে হল যেন সে কোনো এক সোনালি স্বপ্নের খাঁচায় প্রবেশ করছে। মুম্বাইয়ের এই অভিজাত এলাকার এই বাংলো প্রয়াগরাজের সেই সরু গলিগুলোর চেয়ে একেবারেই আলাদা ছিল, যেখানে তার শৈশব কেটেছিল। তার পায়ে সাজানো আলতা বাংলোর ঠান্ডা মার্বেলের মেঝেতে লাল ছাপ রেখে যাচ্ছিল। এটি নতুন সূচনার প্রতীক হওয়ার কথা ছিল, কিন্তু বাতাসে এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর অনুভূত হচ্ছিল, যা তার নিষ্পাপ হৃদয়কে ভয় দেখাচ্ছিল। বিক্রম তার সাথে চলছিল, কিন্তু তার চোখে সেই ভালোবাসা এবং নিরাপত্তা ছিল না যা একজন নতুন বধূ আশা করে। সে কেবল যান্ত্রিকভাবে নিয়মকানুন পালন করে যাচ্ছিল, যেন এসব তার কাছে কোনো বোঝাস্বরূপ কাজ ছিল। লাল পোশাকে সজ্জিত কবিতা তার ঘোমটার আড়াল থেকে তার শাশুড়ি শালিনী মেহরার দিকে তাকাল। শালিনীর দৃষ্টি কবিতার উপর নয়, বরং তার পেছনে আসা সেই বাক্সগুলোর দিকে স্থির ছিল, যেগুলোতে যৌতুকের জিনিসপত্র বোঝাই করা ছিল। সেই লোভী চোখগুলোতে লুকিয়ে থাকা অসন্তোষ স্পষ্ট ছিল। ব্যাস এইটুকুই? প্রয়াগরাজের সেই স্কুল মাস্টার কি তার মেয়ের বিদায়ে এই ভাঙাচোড়া পুরনো জঞ্জাল পাঠিয়েছে? শালিনীর কঠোর এবং তীক্ষ্ণ কণ্ঠস্বর বাংলোর নীরবতাকে চিড়ে ফেলল। কবিতার হৃদয় কেঁপে উঠল। তার বাবা মহেশ শর্মা তার সারা জীবনের প্রতিটি পয়সা জমিয়ে নিজের একমাত্র ছোট বাড়িটি বন্ধক রেখে এই সব কিছু জোগাড় করেছিলেন। এটি তার রক্ত ঘামের উপার্জন ছিল, যাকে আজ এত নির্দয়ভাবে জঞ্জাল বলা হচ্ছিল। কবিতার চোখে জল ভাসতে লাগল, কিন্তু সে তা চোখের পাতার ভেতরেই আটকে রাখল। সে সাহায্যের আবেদন জানিয়ে তার আর্দ্র মুখে বিক্রমের দিকে তাকাল। সে তার স্বামী ছিল, তার রক্ষক, যে বিয়ের বেদির চারপাশে আগুনকে সাক্ষী রেখে তাকে সব দুঃখ থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিক্রম নিজের দৃষ্টি সরিয়ে নিল এবং চুপচাপ দাঁড়িয়ে রইল। তার এই কাপুরুষতায় নীরবতা শালিনীর তীক্ষ্ণ কথার চেয়েও বেশি বেদনাদায়ক ছিল। কবিতার হঠাৎ এই উপলব্ধি হল যে এই বিশাল বাংলোর জাঁকজমকপূর্ণ দেওয়ালগুলোর মাঝে সে পুরোপুরি একা এবং অসহায়। তার নিজের বলতে কেউ ছিল না। শালিনী ধমক দিয়ে বলল, আরে ও রানীমা, এভাবে মূর্তির মতো কি দাঁড়িয়ে আছো? ভিতরে এসো এবং দেখো যে মেহরা পরিবারের প্রতিপত্তি কেমন হয়। কবিতা ভারী কদমে চৌকাঠ পার হল। বাংলোর ভিতরের দৃশ্য কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। দামি ঝাড়বাতি, সোনার কারুকার্য করা আসবাবপত্র এবং অত্যন্ত মূল্যবান কার্পেট সেখানকার আভিজাত্য চিৎকার করে বর্ণনা করছিল। কিন্তু এই সব নির্জীব জিনিসের মধ্যে কোনো উষ্ণতা ছিল না। সেখানে কেবল টাকার অহংকার এবং ক্ষমতার দম্ভ ছিল, যা মানবতা এবং অনুভূতিগুলোকে পিছনে ফেলে দিয়েছিল। রাত গভীর হতে লাগল এবং কবিতাকে তার সাজানো গোছানো ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ফুলে সাজানো বাসর সজ্জা সে সময় তাকে কাঁটার মতো বিঁধছিল। সে তার প্রয়াগরাজের ছোট ঘরটির কথা মনে করছিল, যেখানে হয়তো সুখ সুবিধা ছিল না, কিন্তু শান্তির ঘুম অবশ্যই আসত। তার বাবার হাসি মুখের কথা মনে পড়তেই তার কান্নার বাঁধ ভেঙে গেল। সে ভেবেছিল যে বিয়ের পর সে তার বাবার সব কষ্ট দূর করে দেবে, কিন্তু এখানে তো তার নিজের জীবনটাই এক ভয়ানক নরকে পরিণত হয়েছিল। দরজা খুলল এবং বিক্রম ভেতরে এলো। তার চেহারায় কোনো খুশি বা উৎসাহ ছিল না, বরং এক অদ্ভুত বিরক্তি ছিল। শোনো কবিতা, মায়ের কথায় খারাপ ভেবো না, ওনার স্বভাবই এরকম কথা বলার। তোমাকে শুধু এই বাড়ির নিয়মকানুনের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। বিক্রম তার দিকে না তাকিয়েই এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। সে এটুকুও জিজ্ঞেস করল না যে কবিতা কেমন অনুভব করছে। একজন স্বামীর এই শীতল এবং রুক্ষ আচরণ কবিতার হৃদয়কে খঞ্জরের মতো আহত করে গেল। কিন্তু বিক্রমজি, আমার বাবা নিজের সবকিছু বিক্রি করে এই বিয়ে দিয়েছেন। একজন মানুষের সম্মান কেবল তার আনা যৌতুক দিয়ে নির্ধারিত হয়?
কবিতা সাহস জুগিয়ে খুব ধীর কণ্ঠে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বরে এক বেদনাদায়ক কাঁপুনি ছিল। বিক্রম বিরক্ত হল এবং ঘুরে দাঁড়িয়ে কঠোরভাবে বলল, আমাদের সমাজে এটাই নিয়ম কবিতা। মেহরা বংশের বউ হওয়ার একটা মূল্য থাকে, যা তোমার বাবা পুরোপুরি মেটাতে পারেননি। এখন তোমার সারা জীবন খোঁটা শোনার অভ্যেস তৈরি করে নেওয়া উচিত। এই কথা শুনতেই কবিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষের সাথে তাকে তার পুরো জীবন কাটাতে হতো, সে তার আবেগ বোঝার পরিবর্তে তার লোভী মাকেই সমর্থন করছিল। বিয়ের পবিত্র সম্পর্কের এই কুৎসিত সত্যটি তার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়েছিল। সে তার ভারী রেশমি শাড়ির আঁচল মুঠো করে ধরল। তার চোখের জল এখন শুকিয়ে গিয়েছিল এবং তার জায়গা এক অদ্ভুত শূন্যতা নিয়ে নিয়েছিল। এই শূন্যতা ছিল কোনো ভয়ানক এবং গভীর ঝড় আসার আগের নীরবতা। পরের দিন সকালের আলো বাংলোতে কোনো নতুন আশা নিয়ে এলো না। সকালের নাস্তার টেবিলে পরিবারের সব সদস্য বসেছিল এবং কবিতাকে একজন পরিচারিকার মতো সবার পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। শালিনী মেহেরা তার চায়ের কাপটি সজোরে টেবিলে আছড়ে ফেলে বলল, শোনো মে, গতকাল তোমার বাবা যে মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা এখনও পূরণ হয়নি। তিনি একটি নতুন গয়নার সেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি সেই গয়না আজ সন্ধ্যের মধ্যে এখানে না পৌঁছায়, তাহলে আমি তোমাকে এই বাড়ির অন্ন জল গ্রহণ করতে দেব না। কবিতার হৃদয় কেঁপে উঠল। সে জানত যে তার বাবা এখন একটি সাইকেল কেনার মতো অবস্থাতেও ছিলেন না। গয়না তো অনেক দূরের কথা ছিল। সে অনুনয় করে বলল, মাজি, আমার বাবা একজন সাধারণ শিক্ষক। তিনি তার সাধ্যের চেয়ে অনেক বেশি কিছু আপনাদের দিয়েছেন। দয়া করে তার ওপর আর ঋণের বোঝা চাপাবেন না। তার এই কথা বলতেই শালিনীর রাগ সপ্তম স্বর্গে পৌঁছে গেল। সে তার চেয়ারটি পেছনে ঠেলে দিল এবং কবিতার কাছে এসে তাকে অত্যন্ত অবজ্ঞাপূর্ণ এবং তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল। তোমার সাহস কি করে হলো আমাকে উত্তর দেওয়ার? 2 পয়সার মেয়ে হয়ে তুমি আমাকে শেখাবে যে আমার কি চাওয়া উচিত আর কি নয়? শালিনীর কণ্ঠস্বর পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল। বিক্রম এবং তার বাবা সেখানে চুপচাপ বসে নিজেদের নাস্তা করতে থাকল, যেন সেখানে কিছুই হচ্ছিল না। কেউই কবিতার পক্ষে একটি শব্দও বলল না। এটি কেবল একদিনের কথা ছিল না, বরং এটি সেই অন্তহীন মানসিক নির্যাতনের মাত্র শুরু ছিল, যা কবিতাকে আগামী কয়েক মাস ধরে সহ্য করতে হতো। দিন কাটতে লাগল এবং কবিতার জীবন এক অন্ধকার কূপে পরিণত হল। তাকে বাড়ির সবচেয়ে কঠিন এবং ক্লান্তিকর কাজগুলো দেওয়া হতো। বাংলোর পরিচারকরাও তাকে মালকিনের মর্যাদা দেওয়ার পরিবর্তে করুণার দৃষ্টিতে দেখত। শালিনী প্রতিদিন নতুন অজুহাত খুঁজে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করত। কখনো খাবারে মশলা কম হওয়ার খোঁটা, তো কখনো পরিষ্কার পরিচ্ছন্নতায় খামতি খোঁজার বকাঝকা। এসবের মাঝে প্রয়াগরাজের সেই চঞ্চল এবং স্বপ্নে ভরা মেয়েটি কোথাও অনেক গভীরে দাফন হয়ে গিয়েছিল। বিক্রমের আচরণও সময়ের সাথে খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল। যখনই কবিতা তার সাথে কথা বলার বা নিজের যন্ত্রণা ভাগ করে নেবার চেষ্টা করত, সে মদ খেয়ে বাড়ি ফিরত এবং তার সাথে খারাপ ব্যবহার করত। তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছ। যদি আমি কোনো বড়লোক বংশের মেয়েকে বিয়েতে নিয়ে আসতাম, তবে আজ আমার ব্যবসা কোথায় গিয়ে পৌঁছত? এই বাক্যটি বিক্রমের ঠোঁটে সব সময় ছিল। কবিতার পক্ষে এটা বোঝা কঠিন ছিল যে মানুষটি কখনো তাকে প্রেমের চিঠি লিখত, সে এতটা নিষ্ঠুর কিভাবে হয়ে গেল। বর্ষাকালের এক কনকনে রাতে যখন কবিতা জ্বরে পুড়ছিল, তাকে সোয়েটার ছাড়াই ঠান্ডা জলে বাথরুম পরিষ্কার করার নির্দেশ দেওয়া হলো। ঠান্ডায় তার আঙুলগুলো নীল হয়ে গিয়েছিল এবং শরীর খুব বাজেভাবে কাঁপছিল। যখন সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার অনুরোধ করল, তখন শালিনী তার সব জিনিসপত্র উঠোনে ফেলে দিল। যতক্ষণ না এই সব কাজ শেষ হচ্ছে, তোমাকে এই বাড়ির ভেতরে পা রাখার অনুমতি দেওয়া হবে না, শালিনী নির্দয়ভাবে বলল এবং বাংলোর প্রধান দরজা ভিতর থেকে সজোরে বন্ধ করে দিল। বৃষ্টিতে কাঁপতে থাকা কবিতা সেই অন্ধকার উঠোনে একা দাঁড়িয়ে কাঁদছিল। সে ভগবান শিবের কাছে প্রার্থনা করল যেন তিনি তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। তার মন চাইছিল যে সে এই মুহূর্তেই নিজের জীবন দিয়ে দিক এবং এই অমানবিক যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাক। কিন্তু তখনই তার নিজের বৃদ্ধ বাবার মুখ মনে পড়ল, যার চোখে নিজের মেয়েকে নিয়ে হাজারো সুন্দর স্বপ্ন বোনা ছিল। যদি সে হার মেনে নিত, তবে তার বাবা এই আঘাত কখনো সহ্য করতে পারতেন না এবং তিনি জীবন্ত অবস্থাতেই মরে যেতেন। সে চোখের জল মুছল এবং জমে থাকা জল দিয়ে বাথরুম পরিষ্কার করা শুরু করল। প্রতিটি ঘষার সাথে তার হাত থেকে রক্ত ঝরতে লাগল, কিন্তু এখন তার আর ব্যথার অনুভূতি হচ্ছিল না। তার শরীর অসাড় হয়ে গিয়েছিল এবং আত্মা পুরোপুরি ভেঙে পড়েছিল। সে জানত না যে তার ভাগ্যে এখনও এমন কতগুলো বেদনাদায়ক পাতা লেখা বাকি আছে।
মেহেরা পরিবারের সেই চকচকে বাংলোটি বাইরে থেকে যতটা সুন্দর দেখাতো, ভিতর থেকে সেটি একটি ভয়ানক এবং ভীতিকর গোরস্থানের মতো ছিল, যেখানে তার খুশিগুলোকে দাফন করা হচ্ছিল। পরের দিন যখন কবিতাকে প্রবল জ্বরে পুড়তে দেখা গেল, তখন কেউ ডাক্তার ডাকার কষ্টটুকু করল না। বিক্রম তার কাজে চলে গেল এবং শালিনী তার সামাজিক অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। কবিতা রান্নাঘরের মেঝেতে শুয়ে প্রতিটি নিঃশ্বাসের জন্য সংগ্রাম করছিল। সে উপলব্ধি করছিল যে এই ধনী সমাজ কতটা ফাঁপা এবং অনুভূতিহীন। এখানে মানুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয়, তার অনুভূতি বা তার সততা দিয়ে নয়। এই তিক্ত সত্যটি সে এখন পুরোপুরি বুঝে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর যখন কবিতার বাবা প্রয়াগরাজ থেকে নিজের মেয়ের খোঁজখবর নিতে মুম্বাইয়ে এলেন, তখন তাকে বাংলোর প্রধান ফটকেই আটকে দেওয়া হলো। গার্ড তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল না। শালিনী বাইরে এলো এবং সে সেই বৃদ্ধ অসহায় বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে অপমান করল। নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে যান মাস্টারজি। আমাদের বাড়িতে এই ভিখারি মেয়ের জন্য কোনো জায়গা নেই। আপনি যে গয়নার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনও পূরণ হয়নি। শালিনীর কথাগুলো কোনো বিষের মতো ছিল। কবিতা জানলা দিয়ে এইসব দেখল এবং খালি পায়ে দৌড়ে বাইরে এলো। সে দেখল তার বাবা কাঁদছেন এবং হাত জোর করে শালিনীর কাছে মিনতি করছেন। এই দৃশ্য দেখে কবিতার বুক ফেটে গেল। যে বাবা তাকে সবসময় একজন রাজকন্যার মতো বড় করেছিলেন, আজ সেই বাবাই এক লোভী মহিলার সামনে অনুনয় করছেন। কবিতা তার বাবাকে জড়িয়ে ধরল এবং জোরে জোরে কাঁদতে লাগল। এটি ছিল মেহেরা পরিবারের সেই নিষ্ঠুরতার চরম বিন্দু, যা এখন কোনো মূল্যেই ক্ষমা করা যেতে পারে না। মুম্বাইয়ের সেই রাতের আবহাওয়া একেবারে কবিতার মনের মতোই অশান্ত এবং ভীতিকর ছিল। আকাশে কালো ঘন মেঘ ছেয়েছিল এবং সজোরে গর্জনের সাথে বৃষ্টি ঝরছিল। মেহরা বাংলোতে আজ এক অনেক বড় এবং জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করা হয়েছিল। মুম্বাইয়ের সমস্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তিরা এই আসরের শোভা বাড়াতে এসেছিলেন। বাংলোটিকে নববধূর মতে সাজানো হয়েছিল এবং চারদিকে দামি মদ ও সুস্বাদু খাবারের সুবাস ছড়াচ্ছিল। কিন্তু এই চাকচিক্যের মাঝে কবিতাকে এক অন্ধকার কোণে লুকিয়ে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। শালিনী মেহরা তাকে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছিল যে সে যেন অতিথিদের সামনে একেবারেই না আসে। তোমার ছেঁড়া ফাটা জামাকাপড় আর তোমার অলক্ষণী চেহারা দেখে আমার অতিথিদের মেজাজ খারাপ হয়ে যাবে। শালিনীর এই কথাগুলো এখনও কবিতার কানে বিষের মতো বাজছিল। সে তার ঘরের জানালা দিয়ে সেই মিথ্যা এবং লোক দেখানো জগৎটিকে দেখছিল। মানুষ একে অপরের মিথ্যা প্রশংসা করছিল এবং নিজেদের টাকার কদর্য প্রদর্শন করছিল। তার নিজের বাবার কথা মনে পড়ছিল, যিনি এই মুহূর্তে প্রয়াগরাজে তার চিন্তায় জেগে থাকবেন। হঠাৎ পার্টির মাঝে কিছু অতিথি বিক্রমকে তার নতুন গাড়ির বিষয়ে জিজ্ঞেস করে বসল। বিক্রম, আমরা শুনেছিলাম যে তোমার শ্বশুরমশাই বিয়েতে কোনো খুব দামি বিদেশি গয়না দিতে চলেছেন, সেটি তো কোথাও চোখে পড়ছে না? এক আত্মীয় কটাক্ষ করে বলল। এই কথা শুনতেই বিক্রম আর শালিনীর চেহারা লজ্জা আর রাগে লাল হয়ে গেল। তাদের মনে হল যেন ভরা আসরে কেউ তাদের মুখে সজোরে চড় মেরেছে। শালিনীর চোখ রাগে জ্বলতে লাগল এবং সে তক্ষুনি কবিতাকে শিক্ষা দেওয়ার মনস্থির করে নিল। পার্টি শেষ হবার পর যখন শেষ অতিথিও বাংলো থেকে বিদায় নিল, তখন শালিনীর আসল এবং ভয়ানক রূপ সামনে এলো। সে কবিতাকে চুলে ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নিচে হলে এনে আছড়ে ফেলল। কবিতা ব্যথায় চিৎকার করে উঠল। কিন্তু সেই পাষাণ হৃদয়ের মহিলার ওপর এর কোনো প্রভাব পড়ল না। অলক্ষী, তোর কারণে আজ পুরো সমাজের সামনে মেহেরা পরিবারের নাক কাটা গেল। তোর ওই ভিখারি বাবা আমাদের ধোঁকা দিয়েছে। সে গয়না পাঠাতে পারেনি তো কি সে নিজের মেয়েকে আমাদের ঘাড়ে চিরকালের জন্য চাপিয়ে দেবে? শালিনীর কথাগুলো গালাগালিতে পরিণত হয়েছিল। সে কাছে রাখা একটি ভারী লাঠি তুলে নিল এবং কবিতার দুর্বল শরীরের ওপর এলো পাথাড়ি মারতে লাগল। প্রতিটি আঘাতের সাথে কবিতার এক বেদনাদায়ক চিৎকার বের হচ্ছিল, কিন্তু বাংলোর মোটা দেওয়ালগুলো তার আওয়াজকে বাইরে যেতে দিচ্ছিল না। বিক্রম সেখানেই সোফায় বসে মদ খাচ্ছিল। সে নিজের স্ত্রীকে এভাবে নির্মমভাবে মার খেতে দেখল, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ পর্যন্ত পড়ল না। সে একবারও তার মাকে থামানোর চেষ্টা করল না। তার কাপুরুষতা নিজের চরম সীমা অতিক্রম করে গিয়েছিল। বিক্রমজি, আমাকে বাঁচান প্লিজ, আমার খুব ব্যথা লাগছে।
কবিতা রক্তমাখা ঠোঁট নিয়ে নিজের স্বামীর কাছে অনুনয় করে সাহায্য চাইল, কিন্তু বিক্রম তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবং নিজের গ্লাস আবার ভরতে লাগল। সেই মুহূর্তে কবিতার ভেতরে কিছু একটা ভেঙে গেল। সেটি শুধু তার শরীর ছিল না যা রক্তাক্ত ছিল, বরং তার ভরসা, তার ভালোবাসা এবং বিবাহ নামক প্রতিষ্ঠানের ওপর তার বিশ্বাস চিরকালের জন্য মরে গিয়েছিল। সে বুঝতে পারল যে সে একজন স্বামী নয়, বরং একটি মেরুদণ্ডহীন এবং নির্দয় পশুর সাথে বসবাস করছিল। বাইরে ঝড় এখন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তীব্র বৃষ্টি বাংলোর কাঁচগুলোতে আছড়ে পড়ছিল, যেন প্রকৃতিও এই অমানবিক অত্যাচারে অশ্রু বিসর্জন দিচ্ছিল। শালিনী হাঁপিয়ে হাঁপিয়ে লাঠিটি ফেলে দিল এবং চাকরদের ডাকল, এই ডাইনির সমস্ত জিনিসপত্র এক্ষুনি বাইরে ছুঁড়ে ফেলো। আজ রাতে এই বাড়িতে থাকবে না। যদি এর বাপ আমাদের গয়না দিতে না পারে, তবে আমরাও এই আবর্জনাকে নিজেদের বাড়িতে রাখতে পারব না। শালিনী তার চূড়ান্ত নির্দেশ শুনিয়ে দিল। কবিতার বিশ্বাস হচ্ছিল না যে তার সাথে কি হচ্ছে। দুজন চাকর এসে কবিতাকে হাত ধরে তুলল এবং বাংলোর প্রধান দরজার দিকে ঠেলে দিল। বিক্রম নিজে হাতে তার পুরনো সুটকেসটি তুলল, যেটিতে তার কিছু শাড়ি এবং বাবার দেওয়া কয়েকটি স্মৃতি ছিল, এবং তাকে বাইরে বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এখন এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই কবিতা। নিজের বাবার কাছে ফিরে যাও এবং বলে দিও যে যতক্ষণ না তাদের কাছে মেহেরা পরিবারের যোগ্য সম্পদ না আসছে, এই বাংলোর দিকে ফিরেও তাকাবে না। বিক্রম তার শীতল এবং ভাবলেশীন কণ্ঠে বলল। ভারী বৃষ্টি এবং কড়কড়ে বিদ্যুতের মাঝে বাংলোর সেই বিশাল কাঠের দরজা কবিতার মুখের ওপর সজোরে বন্ধ করে দেওয়া হল। দরজা বন্ধ হওয়ার সেই বিকট শব্দ তার মাথায় হাতুড়ির মতো বাজল। সে সেই ঠান্ডা এবং নির্জন রাস্তায় একা দাঁড়িয়েছিল। তার শরীর বৃষ্টির জলে পুরোপুরি ভিজে গিয়েছিল এবং আঘাতগুলো থেকে অনবরত রক্ত বইছিল। আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটাগুলো তার কান্নার জলের সাথে মিশে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সেই মাঝরাতে কোথায় যাবে এবং কার কাছে সাহায্য চাইবে। কিছুক্ষণ সে ওই বন্ধ দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে রইল, এই মিথ্যা আশায় যে হয়তো বিক্রমের হৃদয় গলে যাবে এবং সে দরজা খুলে দেবে। কিন্তু ভেতর থেকে কেবল নীরবতা আসছিল। এই নীরবতা ছিল সেই নিষ্ঠুর সমাজের সত্য, যা টাকার সামনে মানুষের জীবনের কোনো মূল্য বোঝে না। একজন অসহায় নারীকে মাঝরাতে এভাবে গৃহহীন করে দেওয়া তাদের কাছে কোনো বড় ব্যাপার ছিল না। কবিতা তার কাঁপতে থাকা হাতে নিজের স্যুটকেসটি তুলল। স্যুটকেসের হাতল ধরতেই সে তার বাবার স্পর্শ অনুভব করল। সে কোনো গন্তব্য ছাড়াই রাস্তায় এগিয়ে যেতে লাগল। মুম্বাইয়ের সেই চওড়া এবং নির্জন রাস্তাগুলো তাকে কোনো অজগরের মতো গিলে ফেলার জন্য প্রস্তুত মনে হচ্ছিল। চারপাশ দিয়ে যাওয়া গাড়িগুলোর তীব্র আলো তার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল যেন সবাই তার দুর্দশার মজা ওড়াচ্ছে। একদিকে তার শরীরের ক্ষতগুলো জ্বলছিল, তো অন্যদিকে তার আত্মা রক্তাক্ত ছিল। সে ভাবছিল যে তার অপরাধটা কি ছিল। গরিব ঘরে জন্ম নেওয়াই কি তার সবচেয়ে বড় অপরাধ ছিল? চলতে চলতে সে একটি পুরনো বাসস্টপের শেডের নিচে এসে বসে পড়ল। ঠান্ডায় তার দাঁত ঠকঠক করছিল। সে তার স্যুটকেস খুলল এবং সেখান থেকে তার বাবার দেওয়া একটি পুরনো চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। সেই চাদরটিতে এখনও প্রয়াগরাজের মাটির এবং তার বাবার ভালোবাসার সুবাস লেগেছিল। সেই সুবাস অনুভব করতেই সে ডুকরে কেঁদে উঠল। এই অচেনা এবং নিষ্ঠুর শহরে এই চাদরটিই ছিল তার একমাত্র সম্বল। তার বাবার সেই কথাগুলো মনে পড়ছিল যখন তিনি তাকে নিজের রাজকন্যা বলে ডাকতেন। বাবা, আপনার রাজকন্যার প্রাসাদ তো তাসের ঘরের মতো ভেঙে গেল। যাদের আপনি ভগবান ভেবে নিজের মেয়ে সঁপে দিয়েছিলেন, তারা তো মানুষ বলার যোগ্যও নয়। কবিতা বিড়বিড় করছিল। রাতের অন্ধকার এখন আরও গভীর হয়ে গিয়েছিল। কয়েকজন মাতাল গুন্ডা বাসস্টপের পাশ দিয়ে গেল এবং তারা কবিতার দিকে খারাপ দৃষ্টিতে তাকাল। কবিতা ভয়ে গুটিয়ে গেল। সে তার ব্যাগ থেকে একটি ছোট চাকু বের করে নিল। সে এখন যে কোনো ভয়ানক পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছিল।
ভাগ্য ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি টহলদারি জ্যান সে এখন যে কোনো ভয়ানক পরিস্থিতির দৃঢ়ভাবে মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছিল। ভাগ্য ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি টহলদারি ভ্যান সেখান দিয়ে গেল এবং সেই গুন্ডারা সেখান থেকে পালিয়ে গেল। পুলিশওয়ালারা কবিতাকে ওই অবস্থায় দেখল, কিন্তু তারাও কোনো বিশেষ সাহায্য করার কষ্ট করল না, শুধু এটুকু জিজ্ঞেস করে চলে গেল যে সব ঠিক আছে কিনা। এটি ছিল সেই ব্যবস্থার ব্যর্থতা যা কবিতার মনে এক গভীর প্রভাব ফেলল। সে প্রথমবারের মতো এটি অনুভব করল যে এই পৃথিবীতে ন্যায় বিচার কেবল শক্তিশালী এবং ধনী মানুষদের জন্যই হয়। গরিবদের আওয়াজ তো বৃষ্টির শব্দেও চাপা পড়ে যায়। ভোর হতে শুরু করেছিল। মুম্বাইয়ের আকাশে সূর্যের প্রথম আলো দেখা দিল, কিন্তু কবিতার জীবনে এখনও ঘন অন্ধকার ছেয়েছিল। সে একটি কঠোর সিদ্ধান্ত নিল। সে এখন আর ওই অলক্ষণে বাংলোতে কখনো ফিরে যাবে না। সে তার আত্মসম্মানকে আর বেশি পদদলিত করার অনুমতি কাউকে দেবে না। সে প্রয়াগরাজে ফিরে যাবে, নিজের বাবার কাছে। সে জানত যে সমাজ তাকে খোটা দেবে, মানুষ নানা ধরনের কথা বলবে, কিন্তু সে এখন আর ওই ফাঁপা নিয়মকানুনের পরোয়া করবে না। তার কেবল নিজের বাবার ভালোবাসার আঁচলের প্রয়োজন ছিল। সে ভারী কদমে মুম্বাই রেলওয়ে স্টেশনের দিকে হাঁটতে শুরু করল। স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। সবাই নিজের গন্তব্যের দিকে ছুটছিল, কিন্তু কবিতার কোনো গন্তব্য ছিল না। সে কেবল নিজের অতীত থেকে দূরে কালাতে চাইছিল। সে তার কাছে বেঁচে থাকা কয়েকটি টাকা দিয়ে প্রয়াগরাজের একটি জেনারেল টিকিট কিনল। ট্রেনে ওঠার সময় তার মাথায় মেহেরা বাংলোর সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো বারবার ফ্ল্যাশব্যাকের মতো ঘুরছিল। বিক্রমের সেই কাপুরুষোচিত নীরবতা এবং শালিনীর সেই দানবী হাসি তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছিল। ট্রেনের জানালার কাছে বসা কবিতা বাইরের দৃশ্যগুলো দেখছিল, কিন্তু তার চোখে জল ভরা থাকার কারণে সবকিছু ঘোলাটে দেখাচ্ছিল। তার পাশে বসা এক বৃদ্ধা মহিলা তার আঘাতগুলো দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মেয়ে, কেউ মেরেছে নাকি? কবিতা কোনো উত্তর দিল না। সে কেবল এটুকু জানত যে আজ যা মরেছে তা তার শরীর নয়, বরং তার সরলতা। প্রয়াগরাজের সেই নিষ্পাপ কবিতা চিরকালের জন্য মরে গিয়েছিল। এখন যে ফিরে যাচ্ছিল সে এক আহত বাঘিনী ছিল। যেমন যেমন ট্রেন প্রয়াগরাজের কাছাকাছি পৌঁছাচ্ছিল, কবিতার হৃৎস্পন্দন দ্রুত হতে থাকল। সে ভাবছিল যে সে নিজের বাবাকে কি উত্তর দেবে। তিনি তো অনেক গর্বের সাথে নিজের মেয়েকে বিদায় দিয়েছিলেন, তিনি সমাজকে কি মুখ দেখাবেন? কিন্তু একই সাথে তার এই কথারও শান্তি ছিল যে সে অন্তত ওই নরক থেকে স্বাধীন হয়ে গিয়েছিল। গঙ্গার ঘাটের ঠান্ডা বাতাস যখন তার মুখ স্পর্শ করল, তখন তার মনে হলো যেন তার মা তাকে জড়িয়ে ধরছেন। প্রয়াগরাজ স্টেশনে নামতেই সে এক অদ্ভুত শান্তি অনুভব করল, কিন্তু সেই শান্তি খুবই ক্ষণস্থায়ী ছিল। রিকশায় বসে সে তার সেই সরু গলির দিকে এগোল। গলির লোক তাকে এই অবস্থায় দেখে ফিসফিস করতে লাগল, আরে এ তো মাস্টারজির মেনা, এত তাড়াতাড়ি ফিরে কিভাবে এলো, এবং সেটাও ওই দুর্দশাগ্রস্ত অবস্থায়? মানুষের এই বিধে যাওয়া কথাগুলো কবিতার কানে কাঁচের মতো বিঁধছিল। আমাদের সমাজের এই বিড়ম্বনা যে একজন নারীকে সবসময় দোষী মনে করা হয়, সে ভুল যারই হোক না কেন। কবিতা নিজের মাথা নিচু করে নিল এবং নিজের চোখের জল গিলে নেওয়ার চেষ্টা করল। সে তার বাড়ির পুরনো এবং জরাজীর্ণ দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজায় এখনও তার বিয়ের সময় তৈরি করা স্বস্তিক চিহ্নগুলো হালকা হালকা দেখা যাচ্ছিল। সে কাঁপতে থাকা হাতে দরজা ধাক্কা দিল। কয়েক মুহূর্তের মধ্যেই দরজা খুলল এবং সামনে তার বৃদ্ধ বাবা মহেশ শর্মা দাঁড়িয়েছিলেন। তার চোখে পুরনো চশমা ছিল এবং চেহারায় গভীর বলিরেখা। নিজের আদরের মেয়েকে এই রক্তাক্ত এবং সহায় সম্বলহীন অবস্থায় দেখে তার হাত থেকে চায়ের কাপ ছিটকে মাটিতে পড়ে গেল। তার মুখ থেকে কেবল একটি শব্দ বেরোল, কবিতা, আমার বাচ্চা। মহেশ দৌড়ে গিয়ে নিজের মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। তার চোখ থেকে কান্নার ধারা বইতে লাগল। কবিতাও নিজের বাবার গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এটি ছিল সেই ব্যথার চূড়ান্ত রূপ যা বাবা মেয়ে দুজনে মিলেও সহ্য করতে পারছিলেন না। বাবা, ওরা আমাকে বীর করে দিয়েছে। বিক্রম আমাকে বাড়ি থেকে বাইরে ছড়ে ফেলেছে। আমি আর কখনো সেখানে ফিরে যাব না। কবিতা ফুঁপিয়ে ফুঁপিয়ে পুরো গল্প নিজের বাবাকে শোনাল।
মাহেশের হৃদয় এই সব কিছু শুনে গভীর আঘাতের সাগরে ডুবে গেল। নিজের ওই সিদ্ধান্তের ওপর তার ভয়ানক অনুশোচনা হচ্ছিল। মাহেশের এমন মনে হল যেন কেউ তার বুকে খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। তার পুরো শরীর কাঁপতে লাগল এবং তার শ্বাস নিতে কষ্ট হতে লাগল। তিনি নিজের বুক শক্ত করে চেপে ধরলেন এবং মাটিতে পড়ে গেলেন। কবিতা চিৎকার করে উঠল এবং নিজের বাবাকে সামলানোর চেষ্টা করতে লাগল, কিন্তু নিয়তি হয়তো এখনও আরও কঠিন পরীক্ষা নেওয়া ঠিক করে রেখেছিল। একজন বাবার দুর্বল হৃদয় নিজের মেয়ের এই ধ্বংসের আঘাত সহ্য করতে পারল না। কবিতার চিৎকার কান্নাকাটি করা সত্ত্বেও মহেশ শর্মার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল এবং বাড়িতে শোকের ছায়া নেমে এলো। মহেশ শর্মার প্রাণহীন শরীর উঠোনের ঠান্ডা মেঝেতে পড়েছিল এবং কবিতা তার বুকে জড়িয়ে ধরে পাগলদের মতো বিলাপ করছিল। কয়েক মুহূর্তের মধ্যেই তার পুরো জগৎ উজাড় হয়ে গিয়েছিল। যে বাবা তাকে জীবন দিয়েছিলেন, যিনি তার প্রতিটি খুশির জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন, আজ তিনি চিরকালের জন্য নীরব হয়ে গিয়েছিলেন। পাড়ার মানুষ ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছিল, কিন্তু কারও সহানুভূতি তার এই অগাধ দুঃখকে কমাতে পারত না। তার চোখের সামনে সব কিছু ঘোলাটে এবং অর্থহীন হয়ে গিয়েছিল। সে অনুভব করছিল যে তার বাবার মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, বরং একটি নির্মম হত্যা। এই হত্যার জন্য দায়ী ওই মেহেরারা এবং তাদের ওই অন্ধ লোভ, যা একজন নির্দোষ এবং অসহায় বাবার প্রাণ কেড়ে নিল। সাথে সাথে কবিতা নিজেকেও এর জন্য দোষী মনে করছিল। যদি সে ওই ভয়ানক রাতে ওই বাংলোর দরজা ধাক্কা দিয়ে ফিরে না আসত, তবে হয়তো তার বাবা আজ বেঁচে থাকতেন। এই অপরাধ বোধ তার বুকে কোনো ভারী পাথরের মতো বসে গিয়েছিল। প্রতিটি পেরিয়ে যাওয়া মুহূর্তের সাথে তার হৃদয়ে এক অসহনীয় যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। প্রতিবেশীদের সাহায্যে শেষ কৃত্যের প্রস্তুতি শুরু করা হল। বাড়ির উঠোনে বাঁশের খাটিয়া বাঁধা হচ্ছিল এবং সাদা কাফন আনা হল। প্রয়াগরাজের ওই ছোট গলিতে শোকের নিস্তব্ধতা ছেয়েছিল, যাকে কেবল কবিতা ফুঁপিয়ে কান্নাই ভাঙছিল। হিন্দু রীতিনীতি অনুযায়ী মুখাগ্নি দেওয়ার জন্য কোনো পুরুষ সদস্যের উপস্থিতি আবশ্যক মনে করা হয়। যেহেতু মাহেশের কোনো ছেলে ছিল না, তাই পাড়ার কিছু প্রবীণ কোনো দূরের আত্মীয়কে ডাকার প্রস্তাব রাখলেন, কিন্তু কবিতা নিজের চোখের জল মুছে এই প্রস্তাবটিকে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করল। আমার বাবার এই পৃথিবীতে আমার ছাড়া আর কেউ নেই এবং আমিই তার একমাত্র ছেলে এবং মেয়ে। তাকে মুখাগ্নি আমিই দেব। কবিতার কণ্ঠস্বনে এক অদ্ভুত কঠোরতা এবং অটট সংকল্প ছিল। তার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ একজন মহিলার শ্মশান ঘাটে যাওয়া সমাজের নিয়মের বিরুদ্ধে মনে করা হয়। কিন্তু সেই সময় কবিতার চোখে যে আগুন জ্বলছিল, তার সামনে কারোই প্রতিবাদ করার সাহস হল না। সে নিজের বাবার পবিত্র শরীরকে স্নান করিয়ে সাদা কাফনে জড়াল এবং প্রণাম করল। রাম নাম সত্য হ্যায় স্লোগানের মাঝে মহেশ শর্মার শেষ যাত্রা প্রয়াগরাজের পুরনো গলিগুলোর মধ্যে দিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে এগোতে লাগল। কবিতাও পুরুষদের সাথে সেই খাটিয়ায় কাঁধ দিচ্ছিল। তার খালি পায়ে পাথর এবং কাঁচ বিঁধছিল, কিন্তু সে কোনো শারীরিক ব্যথার অনুভূতি পাচ্ছিল না। ঘাটে পৌঁছে গঙ্গার ঢেউয়ের শব্দ তার কাছে নিজের বাবার ঘুমপাড়ানি গানের মতো লাগছিল। চিতা সাজানোর জন্য কাঠ আনা হল এবং পুরো বিধিবিধানের সাথে মহেশের শরীরকে ওই কাঠগুলোর ওপর শোয়ানো হল। মণিকর্ণিকা ঘাটে মৃত্যুর তাণ্ডব সবসময় চলতে থাকে। সেখানে জ্বলন্ত চিতার ধোঁয়া আকাশকে সবসময় ঢেকে রাখে। এটি সেই স্থান যেখানে জীবনের অন্তিম সত্য ছাইয়ে পরিণত হয়। এই ছাই এবং ধোঁয়ার মাঝে কবিতা জ্বলন্ত মশাল নিয়ে দাঁড়িয়েছিল। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সে কাঁপতে থাকা হাতে নিজের বাবার চিতায় মুখাগ্নি দিল। আগুনের শিখা দ্রুত উঠতে লাগল এবং দেখতে দেখতে ওই মহান বাবার শরীর আগুনে বিলীন হতে লাগল, যিনি নিজের একমাত্র মেয়ের খুশির জন্য নিজের সব কিছু হাসতে হাসতে কুরবান করে দিয়েছিলেন। চিতার আগুন কবিতার মুখকে উত্তপ্ত করছিল, কিন্তু তার মনে এর চেয়েও ভয়ঙ্কর আগুন জ্বলছিল। তার চোখের জল এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এবং তার জায়গা এক শীতল এবং ভয়ানক সংকল্প নিয়ে নিয়েছিল। সে চুপচাপ দাঁড়িয়ে ওই আগুনকে দেখছিল, যা তার অতীত, তার স্বপ্ন এবং তার নিষ্পাপতাকে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছিল। বিক্রম এবং শালিনীর ওই নিষ্ঠুর মুখগুলো বারবার চিতার শিখায় ভেসে উঠছিল। ওই মুখগুলোকে দেখে এখন তার ভয় নয়, বরং এক অসীম এবং গভীর ঘৃণা অনুভূত হচ্ছিল।
শেষকৃত্যের পর যখন সবাই ফিরতে লাগল তখন কবিতা ওই ঘাটেই থেমে গেল। সে কাছেই বসে থাকা এক নাপিতকে ডাকল এবং কোনোরকম দ্বিধা ছাড়াই নিজের লম্বা কালো এবং সুন্দর চুলের একটা বড় অংশ মুড়িয়ে ফেলল। হিন্দু ধর্মে এটি শোক এবং বৈরাগ্যের প্রতীক মনে করা হয়, কিন্তু কবিতার জন্য এটি এক কঠোর প্রতিজ্ঞার শুরু ছিল। এটি সেই দুর্বল এবং অসহায় মেয়েটির শেষকৃত্য ছিল যে অত্যাচার সহ্য করার জন্য জন্মেছিল। কাটা চুল অঙ্গায় ভাসিয়ে দিয়ে সে ভগবান শিবের মূর্তির দিকে তাকাল। হে মহাদেব, আপনিই সংহারক এবং আপনিই রক্ষক। আজ আমি এই পবিত্র গঙ্গার তীরে নিজের বাবার ছাইকে সাক্ষী মেনে শপথ নিচ্ছি যে আমি তার বলিদানকে ব্যর্থ হতে দেব না। আমি ওই অহংকারী মেহরা পরিবারের থেকে কোনো অন্ধ প্রতিশোধ নেব না। এর পরিবর্তে আমি নিজেকে এতটা শক্তিশালী বানাবো যে তারা আমার সামনে ন্যায় বিচারের ভিক্ষা চাইবে। আমি আইনের শক্তি হব এবং তাদের উপলব্ধি করাবো যে একজন গরিব মেয়েকে অপমান করার পরিণাম কি হয়। তাদের খারাপ কর্মের ফল তাদের এই জন্মেই ভোগ করতে হবে। সে দৃঢ়তার সাথে শপথ নিল। সন্ধ্যা নেমে এসেছিল এবং ঘাটে আরতির মধুর ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। কবিতা নিজের বাবার অস্থিকলস নিয়ে তার ওই খালি এবং শূন্য বাড়িতে ফিরে এলো। বাড়ির প্রতিটি কোণায় তার বাবার স্মৃতি জড়িয়েছিল, তার বইগুলো, তার চশমা এবং ওই চেয়ারটি যেটিতে বসে তিনি প্রায়শই তাকে পড়াতেন। এই সব কিছু দেখে কবিতার হৃদয় আরও একবার ভারী হয়ে গেল, কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দিল না। সে জানত যে এখন তার কাছে কাঁদার জন্য সময় নেই, তাকে নিজের লক্ষ্যের দিকে এগোতে হবে। রাতের নিস্তব্ধতায় কবিতা তার বাবার আলমারি খুলল। সেখানে সে একটি পুরনো ডায়েরি পেল যেটিতে তার বাবা লিখেছিলেন যে তিনি নিজের মেয়েকে একজন বড় এবং সম্মানিত পুলিশ অফিসার হতে দেখতে চান। এটি পড়ে কবিতা নিজের জীবনের সঠিক উদ্দেশ্য পেয়ে গেল। সে ঠিক করল যে সে কাজে লেগে পড়বে, ভারতীয় পুলিশ সেবা অর্থাৎ আইপিএসের পরীক্ষা পাশ করবে। এটি ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি ছিল, যা পাশ করার জন্য কঠোর পরিশ্রম এবং অটুট নিষ্ঠার প্রয়োজন ছিল। কিন্তু কবিতার মনোবল এখন পাথরের মতো মজবুত এবং অটল হয়ে গিয়েছিল। পরীক্ষার প্রস্তুতির জন্য তার টাকা এবং সঠিক নির্দেশনার প্রয়োজন ছিল। প্রয়াগরাজে থেকে এই সব কিছু হাসিল করা সম্ভব ছিল না। তাই সে এক অত্যন্ত কঠোর এবং আবেগপূর্ণ সিদ্ধান্ত নিল। সে নিজের বাবার ওই পৈতৃক বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল, যেটির সাথে তার অনেক অমূল্য স্মৃতি জড়িয়েছিল। এই বাড়িটি তার জন্য শুধু ইট এবং পাথরের কাঠামো ছিল না, বরং তার শৈশবের সেই নিরাপদ কোণ ছিল যাকে সে চিরকালের জন্য হারাতে চলেছিল। কিন্তু নিজের বড় এবং মহান লক্ষ্যকে অর্জন করার জন্য এই বলিদান দেওয়া অত্যন্ত আবশ্যক ছিল। বাড়ি বিক্রি হবার খবর পুরো পাড়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ তাকে খোঁটা দিতে লাগল যে সে নিজের মৃত বাবার বাড়িটিও বিক্রি করে দিয়েছে। কিন্তু কবিতা কারও কথায় কান দিল না। সে জানত যে পৃথিবী সব সময় এভাবেই নিন্দা করে এবং তাকে এই ফাঁপা কথাগুলোর ঊর্ধ্বে উঠতে হবে। বাড়ি বিক্রি করে সে যে টাকা পেল সে তা নিজের ব্যাগে সুরক্ষিত করে রেখে নিল। এই টাকা তার সফলতার প্রথম সিঁড়ি হতে চলেছিল। সে নিজের ব্যাগে কিছু বই এবং নিজের বাবার ওই পুরনো চাদরটিও রেখে নিল। প্রয়াগরাজের ওই সকালটি খুব কুয়াশাচ্ছন্ন এবং কনবনে শীতের ছিল। কবিতা নিজের বাড়ির দরজায় শেষবারের মতো তালা লাগাল। সে ওই কাঠের দরজাগুলোকে ভালোবেসে ছুল এবং মনে মনে তাদের থেকে চিরকালের জন্য বিদায় নিল। সে রেলওয়ে স্টেশনের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু এবার তার হাঁটার মধ্যে কোনো হতাশা বা অসহায়ত্ব ছিল না। এবার তার কদম আত্মবিশ্বাসে পরিপূর্ণ ছিল। সে দিল্লি ফিরে যাচ্ছিল, কিন্তু মেহেরা বাংলোর সেই বেচারি বউ হিসেবে নয়, বরং এক বাঘিনী হিসেবে যে নিজের অধিকারগুলো ছিনিয়ে নিতে জানে। দিল্লির কোলাহল এবং দূষণ তাকে আরও একবার ঘিরে ধরেছিল, কিন্তু এবার এই শহর তাকে ভয় দেখাতে পারছিল না। সে দিল্লির মুখার্জিনগর এলাকায় একটি ছোট স্যাঁতস্যাঁতে ঘর ভাড়ায় নিল। এই এলাকাটি সিভিল সার্ভিসের প্রস্তুতি নেওয়া হাজার হাজার ছাত্রছাত্রীর গড় মনে করা হয়। সেখানকার সরু গলি এবং ছোট ঘরগুলোতে বড় বড় স্বপ্ন লালিত হয়। কবিতার ঘরটি এতটাই ছোট ছিল যে সেখানে কোনো মতে একটি বিছানা এবং একটি টেবিলই আটতে পারত, কিন্তু তার জন্য এই ঘরটি কোনো প্রাসাদ বা স্বর্গের চেয়ে কম ছিল না।
মুখার্জিনগরের ভিড়ভাট্টাপূর্ণ পৃথিবীতে কবিতা নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। তার সারা দিন বইয়ের পাতাগুলোর মাঝে কেটে যেত। সে বাইরের পৃথিবী থেকে নিজের সমস্ত যোগাযোগ ছিন্ন করে নিয়েছিল। তার না তো কোনো বন্ধু ছিল আর না কোনো শুভাকাঙ্ক্ষী। তার সকাল ইতিহাস এবং রাজনীতির বইগুলো দিয়ে শুরু হতো এবং রাত আইনের জটিল ধারাগুলো বোঝার মধ্যে কেটে যেত। দেওয়ালে সাঁটানো ম্যাপ এবং নোটসগুলোই তার সত্যিকারের সঙ্গী হয়ে গিয়েছিল। সে প্রতিটি সেই বিষয়কে গভীরভাবে পড়ছিল যা আইপিএস পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। যদিও তার কাছে বাড়ি বিক্রি থেকে আসা কিছু টাকা ছিল, কিন্তু দিল্লির মতো দামি শহরে কোচিং এবং বইয়ের খরচ চালানো খুবই কঠিন হয়ে উঠছিল। নিজের টাকা বাঁচানোর জন্য কবিতা এক বেলার খাবার ছেড়ে দিল। সে প্রায়শই রাতে শুধু সেদ্ধ আলু বা শুকনো রুটি খেয়েই ঘুমিয়ে পড়ত। অনেক সময় যখন শীতের মরশুমে তার শরীর কাঁপত, তখন সে নিজের বাবার চাদরটি গায়ে জড়িয়ে নিজেকে উষ্ণতা দিত। শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি সত্ত্বেও তার চোখে লালিত সেই বড় স্বপ্ন কখনো দুর্বল পড়েনি। পড়াশোনার সময় অনেকবার তাকে ভয়ানক মানসিক চাপের সম্মুখীন হতে হতো। মেহরা বাংলোর ওই নিষ্ঠুর দৃশ্যগুলো বারবার তার মাথায় প্রতিধ্বনিত হতে শুরু করত। শালিনীর গালাগালি এবং বিক্রমের নির্দয় চেহারা তাকে অস্থির করে তুলত। যখনই সে হতাশ হতো, তার গঙ্গার ঘাটে জ্বলন্ত ওই চিতার কথা মনে পড়ে যেত। নিজের বাবার মৃত্যুর ওই বেদনাদায়ক দৃশ্য তার জন্য একটি শক্তিশালী প্রভাবকের কাজ করত। সে তৎক্ষণাৎ উঠে পড়ত, নিজের মুখে ঠান্ডা জল ছিটত এবং আবার নিজের বইগুলোর মধ্যে ডুবে যেত, যেন তাকে যে কোনো মূল্যেই জিততেই হবে। কবিতা নিজের পড়াশোনার সময় হিন্দু দর্শন এবং কর্মের নীতিকে খুব গভীরভাবে বুঝেছিল। সে জানত যে কর্মের নিয়ম মহাবিশ্বের সবচেয়ে অটল এবং অবিচল নিয়ম। যে যেমন বীজ বোনে, তাকে তেমনই ফসল কাটতে হয়। মেহরা পরিবার নিজেদের ধন এবং শক্তির নেশায় যে ভয়ানক পাপগুলো করেছিল, তার ফল তারা নিশ্চিতভাবেই পাবে। কিন্তু কর্মচক্রকে পূর্ণ করার জন্য ভগবানের একটি মাধ্যমের প্রয়োজন হয়। কবিতা সিদ্ধান্ত নিল যে সে ওই দৈব ন্যায়ের মাধ্যম হবে এবং তাদের সমস্ত অহংকারকে চিরকালের জন্য চূর্ণ বিচূর্ণ করে দেবে। যেমন যেমন ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল, কবিতার পরিশ্রম নিজের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। সে দিনে 18 ঘণ্টা পড়াশোনা করতে শুরু করেছিল। তার চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গিয়েছিল এবং তার ওজনও অনেক কমে গিয়েছিল, কিন্তু তার চোখের চমক এবং চেহারার তেজ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। সে জানত যে এই পরীক্ষা শুধু একটি সরকারি চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং এটি তার সম্মান এবং তার বাবার বলিদানের মূল্য চোকাতে পারার একটি একমাত্র পথ। অনেক রাত এমনও এসেছিল যখন শহরের বিদ্যুৎ চলে যেত এবং ঘরটি ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত। এমন সময়ে সে মোমবাতি বা প্রদীপের আলোয় পড়াশোনা করত। মোমবাতির ওই কাঁপতে থাকা শিখা তাকে তার ওই মহান সংকল্পের কথা মনে করিয়ে দিত। বাতাসের ঝাপটা ওই শিখাকে নেভানোর চেষ্টা করত, কিন্তু সেটি আবার জ্বলে উঠত। কবিতার জীবনও ওই শিখার মতোই ছিল, যাকে পৃথিবীর দুঃখ এবং কষ্টগুলো নেভানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সে সবসময় আরও উজ্জ্বলভাবে চলতে শুরু করেছে। সে নিজের মাথা থেকে সেই প্রতিটি চিন্তাকে ছুঁড়ে ফেলেছিল, যা তাকে দুর্বল বানাতে পারত। ভালোবাসা, পরিবার এবং সমাজের সমস্ত ফাঁপা নিয়ম এখন তার জন্য অর্থহীন হয়ে গিয়েছিল। সে কেবল একটিই ভাষা বুঝত, আর তা হল পরিশ্রম এবং ন্যায় বিচারের ভাষা। প্রয়াগরাজের ছাই থেকে ওঠা ওই স্ফুলিঙ্গ এখন দিল্লির মুখার্জিনগরে এক ভীষণ দাবানলের রূপ নিচ্ছিল। সে এক এমন আগুন হয়ে উঠেছিল যা যে কোনো অন্যায়কে পুড়িয়ে ছাই করে দিতে পারত। সময়ের চাকা এখন ধীরে ধীরে কবিতার পক্ষে ঘুরতে শুরু করছিল। মুখার্জিনগরের সরু গলিগুলোতে সময় দ্রুত কেটে যাচ্ছিল, কিন্তু কবিতার সমস্যাগুলো কমার নাম নিচ্ছিল না। বাড়ি বিক্রি করে পাওয়া টাকা ধীরে ধীরে শেষ হয়ে আসছিল এবং এখন তার সামনে একটি নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল। দিল্লির মতো দামি শহরে টাকা ছাড়া বেঁচে থাকা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব বলে মনে হতে লাগল। তাকে বই কেনার এবং ফর্ম ভরার জন্য অতিরিক্ত টাকার খুব প্রয়োজন ছিল। নিজের পড়াশোনাকে মাঝপথে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই সে চাকরি খোঁজার একটি কঠোর সিদ্ধান্ত নিল। বেশ কয়েকদিনের ধস্তাধস্তির পর সে কাছেরই একটি ছোট চায়ের ধাবায় বাসন মাজার এবং একটি লাইব্রেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ পেয়ে গেল। একজন শিক্ষিত মেয়ের জন্য এই কাজ খুবই অপমানজনক মনে হতে পারত, কিন্তু কবিতার জন্য আত্মসম্মানের চেয়ে বড় তার লক্ষ্য ছিল। সে সকালে জলদি উঠে ধাবায় যেত,
সেখানে এঁটো বাসন মাজত এবং তারপর লাইব্রেরিতে ঝাড়ু মোছা লাগাত। কাজের বদলে সে অল্প কিছু টাকা এবং দুবেলার খাবার পেয়ে যেত। এই সংগ্রাম তাকে শারীরিকভাবে পুরোপুরি ভেঙে দিচ্ছিল। সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর যখন সে রাতে নিজের স্যাঁতস্যাঁতে ঘরে ফিরত, তখন তার পুরো শরীর ব্যথায় কোঁকাচ্ছিল, কিন্তু তার কাছে বিশ্রাম নেওয়ার সময় ছিল না। সে তৎক্ষণাৎ নিজের হাত মুখ ধুত এবং বইয়ের স্তূপের সামনে বসে পড়ত। ঘুমকে তাড়ানোর জন্য সে বারবার নিজের চোখে ঠান্ডা জল ছিটত এবং প্রচুর পরিমাণে কালো চা খেত। তার আঙুলগুলো বাসন মাজার কারণে খসখসে হয়ে গিয়েছিল, কিন্তু যখন তারা কলম ধরত তখন সেগুলোর মধ্যে এক অদ্ভুত ধরনের শক্তি এবং দৃঢ়তা চলে আসত। প্রিলিমিনারি পরীক্ষার দিন অবশেষে চলেই এলো। কবিতা ছেঁড়া কিন্তু পরিষ্কার জামাকাপড় পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাল। সেখানে হাজার হাজার সংখ্যক ছাত্র উপস্থিত ছিল, যারা দামি কোচিং থেকে পড়ে এসেছিল। কিন্তু কবিতার চোখে যে আত্মবিশ্বাস ছিল তা কোনো দামি কোচিং থেকে কেনা যেতে পারত না। যখন সে প্রশ্নপত্র দেখল, তখন তার মনে হল যেন তার মাসের পর মাসের পরিশ্রম এবং রাতের ঘুম সফল হয়ে গেল। সে পুরো মনোযোগ এবং একাগ্রতার সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিল। পরীক্ষার হল থেকে বেরোতেই তার নিজের সফলতার উপর পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর যখন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা হল, তখন কবিতার নাম নির্বাচিত প্রার্থীদের তালিকায় জ্বলজ্বল করছিল। এটি ছিল তার প্রথম বড় জয়, কিন্তু সে জানত যে আসল লড়াই তো মেন্সের পরীক্ষার। মিন্স পরীক্ষার জন্য তাকে প্রচুর প্রবন্ধ এবং উত্তর লেখার অভ্যাস করতে হতো। সে ধাবার কাজ ছেড়ে দিল এবং শুধু লাইব্রেরিতে কাজ করা চালিয়ে গেল, যাতে সে পড়ার জন্য বেশি সময় পায়। সে দিন রাত উত্তর লেখার অভ্যাস করতে থাকত, যার ফলে তার আঙুলগুলোতে ফোসকা পড়ে গিয়েছিল। শীতের মৌসুম কড়া নেড়ে এসেছিল এবং মিন্স পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। দিল্লির কনকনে ঠান্ডায় বিনা কোনো গরম কাপড়ে পরীক্ষা দেওয়া একটি অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু কবিতার ভেতরে প্রতিশোধ এবং ন্যায়বিচারের যে আগুন জ্বলছিল তা তাকে ঠান্ডার অনুভূতি হতে দেয়নি। টানা ৩ ঘণ্টা ধরে দ্রুত গতিতে লেখার কারণে তার আঙুলগুলো থেকে রক্ত ঝরতে শুরু করেছিল। কলম ধরা মুশকিল হয়ে উঠছিল, কিন্তু সে হার মানেনি। সে নিজের রক্তকে ঘামের সাথে মিশিয়ে ওই পাতাগুলোতে নিজের জীবনের নতুন ইতিহাস লিখে দিল। মিন্স পরীক্ষা শেষ হওয়ার পর এক অদ্ভুত ধরনের শূন্যতা চলে এসেছিল। ওই ছোট ঘরে একা থাকতে থাকতে তার প্রায়শই নিজের বাবার কথা খুব মনে পড়ত। যখনই সে উদাস হতো, তখনই নিজের বাবার ওই পুরনো চাদরটি গায়ে জড়িয়ে নিত। ওই চাদরের উষ্ণতা তাকে অনুভূতি দিত যে তার বাবার আশীর্বাদ সব সময় তার সাথে আছে। সমাজের খোঁটা, শ্বশুরবাড়ির লোকেদের ওই নিষ্ঠুর ব্যবহার এবং নিজের বর্তমান দারিদ্র্য, এই সব কিছু মিলে তাকে মানসিকভাবে বিরক্ত করত। কিন্তু সে জানত যে এই খারাপ সময় খুব জলদি শেষ হতে চলেছে। মাসের পর মাস লম্বা এবং ক্লান্তিকর অপেক্ষার পর ইউপিএসসি মেইনস পরীক্ষার ফলাফল চলে এলো। যেমনই কবিতায় নিজের রোল নম্বর পিডিএফ ফাইলে দেখল, তার চোখ থেকে খুশির জল উপচে পড়ল। সে মেইনস পরীক্ষাও দুর্দান্ত নম্বরের সাথে পাশ করে নিয়েছিল। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে বাকি ছিল সাক্ষাৎকার। এই পর্যায়ে কেবল জ্ঞানের পরীক্ষা ছিল না, বরং ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। কবিতা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে শুরু করল। সে প্রতিদিন নিজেকে কঠিন প্রশ্ন করত এবং নির্ভীকভাবে সেগুলোর উত্তর দিত। সাক্ষাৎকারের ওই ঐতিহাসিক দিনটি চলে এলো। কবিতা দিল্লির শাহজাহান রোডে অবস্থিত ঢোলপুর হাউসের বিশাল গেটের সামনে দাঁড়িয়েছিল। এটি সেই জায়গা ছিল যেখান থেকে ভারতের সবচেয়ে শক্তিশালী আধিকারিকরা তৈরি হয়ে বেরোন। সে নিজের মায়ের একটি পুরনো এবং সাধারণ সুতির শাড়ি পরেছিল। তার চেহারায় কোনো মেকআপ ছিল না, কিন্তু তার চোখে সত্যের এক অটুট চমক ছিল। বোর্ডের সদস্যদের সামনে বসার সময় তার একটু ঘাবড়ানি হল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। তার মনে ছিল যে সে এখানে পৌঁছানোর জন্য কত ভয়ানক আগুনের মধ্যে দিয়ে গিয়েছে। বোর্ডের সভাপতি তার সাধারণ পোশাক এবং পটভূমি দেখে প্রশ্ন করতে শুরু করলেন। কবিতাজি, আপনি খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন,
যদি আপনি একজন পুলিশ আধিকারিক হয়ে যান তাহলে মহিলাদের বিরুদ্ধে হওয়া গার্হস্থ্য হিংসা এবং যৌতুক নির্যাতনের মামলাগুলো কিভাবে সামলাবেন? এই প্রশ্ন শুনে কবিতার মাথায় নিজের শাশুড়ি শালিনী মেহরার ওই নিষ্ঠুর চেহারা ভেসে উঠল। সে গভীর নিঃশ্বাস নিল এবং পূর্ণ দৃঢ়তার সাথে উত্তর দিল। তার উত্তর কোনো পুঁথিগত ছিল না, বরং তাতে তার নিজের ব্যথা এবং ভোগা তিক্ত বাস্তবের গভীর ছাপ ছিল। কবিতা বোর্ডকে জানালো যে আইনের ভয় সমাজে ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নির্যাতিত মহিলারা নিজে এগিয়ে এসে নিজেদের আওয়াজ জোরালো না করেন। সে বলল যে একজন আধিকারিক হিসেবে তার প্রথম কর্তব্য মহিলাদের মানসিকভাবে মজবুত বানানো হবে, যাতে তারা অন্যায় সহ্য করা বন্ধ করে দেয়। তার চিন্তাধারা এতটাই স্পষ্ট, যুক্তিসঙ্গত এবং শক্তিশালী ছিল যে ইন্টারভিউ বোর্ডের সব সদস্য বেশ প্রভাবিত হলেন। আধ ঘণ্টা ধরে চলল সেই সাক্ষাৎকার, যা কবিতার জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা ছিল। সে পুরোপুরিভাবে সন্তুষ্ট হয়ে ঢোলপুর হাউস থেকে বাইরে বেরোল। সাক্ষাৎকারের পর চূড়ান্ত ফলাফল আসতে কয়েক সপ্তাহ সময় ছিল। এই দিনগুলো কবিতার জন্য এক একটি যুগের মতো কাটছিল। তার হৃৎস্পন্দন সব সময় দ্রুত থাকত। তার পরিশ্রম কি রং আনবে? সে কি তার বাবাকে দেওয়া কথা রাখতে পারবে? এরকম অনেক প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকত। সে প্রতিদিন কাছের একটি মন্দিরে গিয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করত। সে কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। সে শুধু নিজের ওই ছোট ঘরে বসে নিজের ভাগ্যের চূড়ান্ত রায় আসার অপেক্ষা করছিল। এবং তারপর ওই দিনটি চলে এলো, যা কবিতার জীবনের গতিপথ চিরকালের জন্য বদলে দিল। মে মাসের এক প্রখর দুপুরের সময় ছিল। ইউপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দিয়েছিল। কবিতার হাত কাঁপছিল যখন সে সাইবার ক্যাফের একটি পুরনো কম্পিউটারে পিডিএফ ফাইল ডাউনলোড করছিল। সে মাউস স্ক্রল করতে শুরু করল। তার হৃদয় এত জোরে ধুকফুক করছিল যে সে নিজেরই হৃৎস্পন্দনের আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিল। সে সার্চ বক্সে নিজের নাম কবিতা শর্মা টাইপ করল এবং এন্টার বাটন টিপে দিল। স্ক্রিনে ফলাফল সামনে ছিল। কবিতা শর্মা, অল ইন্ডিয়া র্যাঙ্ক ৪৫৪৫। সেই মুহূর্তটি এমন ছিল যেন সময় থমকে গিয়েছিল। সে খুশিতে অসাড় হয়ে পড়েছিল। সে কেবল পরীক্ষাই পাশ করেনি, বরং সে পুরো ভারতে এত দুর্দান্ত র্যাঙ্ক হাসিল করেছিল যে তার জন্য তার প্রথম পছন্দ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাওয়া পুরোপুরি নিশ্চিত ছিল। সাইবার ক্যাফেতে বসে থাকা বাকি মানুষজন তাকে অবাক হয়ে দেখছিল, কারণ সে স্ক্রিনটি দেখে পাগলদের মতো কাঁদছিল। এগুলো খুশির জল ছিল, যা বছরের পর বছরের ব্যথা ধুয়ে দিচ্ছিল। সে দৌড়াতে দৌড়াতে নিজের ওই ছোট ঘরে ফিরে এলো। ঘরের দরজা বন্ধ করতেই সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং জোরে জোরে কাঁদতে লাগল। এটি এক এমন আবেগপূর্ণ ঝড় ছিল যাকে সে গত কয়েক বছর ধরে নিজের ভেতরে চেপে বসেছিল। সে নিজের বাবার ছবি বুকে জড়িয়ে ধরল। বাবা, আপনার মেয়ে করে দেখালো। আপনার বলিদান ব্যর্থ হয়নি। আপনার মেয়ে এখন এই দেশের একজন আইপিএস আধিকারিক হয়ে গিয়েছে। আজ তার প্রতিটি ক্ষত ফুলে পরিণত হয়েছিল। রাতের বেলা কবিতা ঘর থেকে বাইরে বেরোল। সে বাংলো থেকে বেশ দূরে রাস্তার ধারে দাঁড়িয়ে ওই বিশাল ইমারতটিকে দেখছিল। কবিতার ভেতরে এখন আর কোনো ভয় ছিল না। সে মনে মনে বলল, শালিনী মেহরা এবং বিক্রম, তোমাদের খারাপ কর্মের হিসাব চোকানোর সময় খুব জলদি আসতে চলেছে। তোমরা একজন দুর্বল নারীকে বাড়ি থেকে বের করেছিলে, কিন্তু এখন একজন আইপিএস অফিসার ফিরে আসবে। সে মুখার্জি নগরের ওই ছোট ঘরটি চিরকালের জন্য খালি করে দিল। সে ঘরের দেওয়ালগুলোকে শেষবারের মতো ছুঁল এবং নিজের নতুন গন্তব্যের দিকে কদম বাড়িয়ে দিল। সে ভারতের স্বনামধন্য ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এটি তার জীবনের একটি নতুন অধ্যায় ছিল। হায়দ্রাবাদের উড়ান ভরার সময় কবিতা জানালা দিয়ে বাইরের মেঘগুলোকে দেখছিল। প্রয়াগরাজের গলিগুলো থেকে শুরু করে দিল্লির রাস্তা পর্যন্ত, এবং এখন আকাশের উচ্চতা পর্যন্ত তার এই সফর অকল্পনীয় ছিল। সে প্রমাণ করে দিয়েছিল যে একজন নারী যদি নিজের জেদে অটল থাকে, তবে সে পৃথিবীর যে কোনো শক্তিকে নিজের সামনে মাথা নত করাতে পারে। সে কেবল একটি পরীক্ষা পাশ করা মেয়ে ছিল না, সে ওই লক্ষ লক্ষ মহিলাদের জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল। হায়দ্রাবাদে অবস্থিত সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ একাডেমির বিশাল এবং জাঁকজমকপূর্ণ চত্বর কবিতার সামনে ছিল।
এই জায়গাটি শৃঙ্খলা, শক্তি এবং রাষ্ট্রসেবার সবচেয়ে বড় মন্দির ছিল। এই একাডেমির মূল ফটক দিয়ে ভেতরে পা রাখতেই সে এক ভিন্ন ধরনের শক্তির অনুভূতি পেল। মুখার্জি নগরের ওই সরু এবং স্যাঁতস্যাঁতে গলিগুলো থেকে বেরিয়ে সে আজ এক মুক্ত এবং গৌরবময়ী আকাশের নিচে দাঁড়িয়েছিল। এখানকার বাতাসে এক অদ্ভুত ধরনের রুত্ব এবং শৃঙ্খলা ছিল, যা তার ভেতরের সমস্ত ক্লান্তি এবং পুরনো তিক্ততাকে এক মুহূর্তেই দূর করে দিয়েছিল। একাডেমিতে প্রথম দিন থেকেই প্রশিক্ষণ খুবই কঠোর এবং নির্দয় ছিল। সকাল 4টে উঠে ভারী বুট পরে মাইল মাইল পর্যন্ত দৌড়ানো প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। কবিতার শরীর এই ধরনের শারীরিক পরিশ্রমের অভ্যস্ত ছিল না। প্রথম কয়েক সপ্তাহে তার পায়ে ফোসকা পড়ে গেল এবং পেশিগুলোতে ভয়ঙ্কর ব্যথা থাকতে শুরু করল। কিন্তু যখনই তার থামার ইচ্ছা হতো, তার মেহেরা বাংলোর ওই অন্ধকার উঠানের কথা মনে পড়ে যেত, যেখানে তাকে কনকনে ঠান্ডায় বাথরুম পরিষ্কার করার জন্য বাধ্য করা হয়েছিল। ওই ব্যথা, ওই অপমান এবং ওই অসহায়ত্ব তার জন্য সবচেয়ে বড় জ্বালানি হয়ে উঠেছিল। যে ব্যথা সে বাংলোতে সহ্য করেছিল তা একাডেমির এই শারীরিক ব্যথার চেয়ে অনেক বেশি গভীর এবং ভয়ানক ছিল। তাই সে হার মানতে পরিষ্কারভাবে অস্বীকার করে দিল। সে প্রতিদিন সকালে উঠত, নিজের ফোঁসকাগুলোতে ব্যান্ডেজ বাঁধত এবং বাকি ক্যাডেটদের সাথে দৌড়াতে বেরিয়ে যেত। ধীরে ধীরে তার শরীর এই চুল্লিতে পুড়ে ইস্পাত হতে শুরু করল। তার দৌড়ানোর গতি বেড়ে গেল এবং তার সহ্য শক্তি প্রশিক্ষকদেরও অবাক করে দিল। তার চোখে এক অটুট সংকল্প ছিল। অস্ত্রের প্রশিক্ষণ তার জন্য একেবারে নতুন এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। যখন প্রথমবার তার হাতে একটি ভারী সার্ভিস পিস্তল দেওয়া হলো, তখন তার মনে হলো যেন সে পুরো সমাজের ন্যায় বিচারের ভার তুলে নিয়েছে। ওই ভার সিংহানিয়া হাভেলির ওই ইটো বাসনগুলোর চেয়ে অনেক আলাদা ছিল, যা সে কখনো মাজত। যখন সে প্রথমবার ট্রিগার চাপল, তখন গুলি চলার ওই বিকট শব্দ তার ভেতরের সমস্ত ভয়কে চিরকালের জন্য মেরে ফেলল। সে এখন আর একজন অসহায় নারী নয়, বরং আইনের একজন মজবুত রক্ষক হতে চলেছিল। খালি হাতে যুদ্ধ আর মার্শাল আর্টসের প্রশিক্ষণ তাকে নিজেকে রক্ষা করতে শিখিয়েছিল। প্রশিক্ষকরা যখনই আক্রমণাত্মক হবার আদেশ দিয়ে দিতেন, কবিতা নিজের ভেতরের ওই সমস্ত রাগ এবং ক্ষোভ নিজের মুঠোয় জড়িয়ে নিত। সে বাতাসে ঘুষি চালাত এবং এই কল্পনা করত যে সে সমাজের ওই নিষ্ঠুরতা এবং অন্যায়ের ওপর আঘাত হানছে, যা তার বাবার প্রাণ নিয়েছিল। প্রতিটি পাঞ্চ এবং প্রতিটি কিকের সাথে তার আত্মবিশ্বাস বেড়েই চলছিল। এক ভীত এবং সন্ত্রস্ত মেয়ে এখন এক নিডর এবং ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হচ্ছিল। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্লাসেও তার প্রদর্শন খুবই দুর্দান্ত ছিল। আইন, ফরেনসিক সায়েন্স, অপরাধ বিজ্ঞান এবং দাঙ্গা নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোকে সে খুবই গভীরভাবে পড়ত। ভারতীয় দণ্ডবিধির ধারাগুলো, বিশেষভাবে যৌতুক, নির্যাতন এবং গার্হস্থ্য হিংসার সাথে যুক্ত আইনগুলো তার ঠোঁটস্থ হয়ে গিয়েছিল। এই আইনি জ্ঞানই তার সবচেয়ে বড় এবং আসল হাতিয়ার হতে চলেছিল। সে জানত যে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ানোর জন্য আবেগ নয়, বরং মজবুত প্রমাণ এবং আইনের গভীর বোঝাপড়া সবচেয়ে বেশি কাজে আসে। একাডেমির অন্যান্য সঙ্গী ক্যাডেটরাও তার নিষ্ঠা এবং পরিশ্রমের কায়েল হয়ে গিয়েছিল। তারা ভারতের আলাদা আলাদা রাজ্য থেকে এসেছিল এবং শুরুতে কবিতা সবার থেকে আলাদা আলাদা থাকত। সে কখনো কাউকে নিজের অন্ধকার এবং বেদনাদায়ক অতীত সম্পর্কে জানায়নি, কিন্তু তার ওই শান্ত এবং গম্ভীর স্বভাব সবাইকে খুব প্রভাবিত করত। ধীরে ধীরে সে এখানে কিছু ভালো বন্ধুও বানিয়ে নিল। তারা একে অপরের সাহস বাড়াত এবং মুশকিল সময়ে সাথে দাঁড়িয়ে থাকত। কবিতা এখানে প্রথমবারের মতো অনুভব করল যে সমতা এবং সম্মানের আসল মানে কি হয়। মানসিক দৃঢ়তার প্রশিক্ষণ একাডেমির সবচেয়ে কঠিন অংশ ছিল। না ঘুমিয়ে একটানা কাজ করা, উত্তেজনাময় পরিস্থিতির সম্মুখীন হওয়া এবং দাঙ্গার মতো কৃত্রিম পরিস্থিতি সামলাতে শেখানো হয়। এই সব মুশকিলের মাঝে কবিতা সবসময় খুবই শান্ত এবং স্থির থাকত। প্রশিক্ষকরা প্রায়শই তার এই মানসিক দৃঢ়তার প্রশংসা করতেন। তারা জানতেন না যে মেয়ে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আবেগের ঝড়গুলোর মধ্যে দিয়ে গিয়েছে, তার জন্য এই কৃত্রিম চাপ খুব ছোট ব্যাপার ছিল। এই একাডেমি সত্যি একটি চুল্লি ছিল, যা তাকে সোনার মতো নিখুঁত করছিল। একদিন সন্ধ্যায় কবিতা নিজের ঘরের বড় আয়নার সামনে পুরো ক্যাডেট ইউনিফর্মে দাঁড়িয়েছিল। সে নিজেকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল।
শ্মশানঘাটে কাটা তার চুল এখন বেড়ে একটি খুব সুন্দর এবং ছোট বব কাটে পরিণত হয়েছিল। তার মেরুদণ্ড একদম সোজা ছিল, তার কাঁধ চওড়া হয়ে গিয়েছিল এবং তার চোখে এক প্রখর এবং তীক্ষ্ণ চমক ছিল। ওই আয়নায় সে মেহরা বাংলোর ওই বেচারি বউকে কোথাও দেখতে পেল না। সেখানে শুধু একজন নিডর এবং আত্মবিশ্বাসী আইপিএস অফিসার দাঁড়িয়েছিল। রাতের নিস্তব্ধতায় একাডেমির পরিবেশ খুবই শান্তিপূর্ণ হয়ে যেত। কবিতা প্রায়শই নিজের ঘরের জানালা দিয়ে বাইরে জ্বলজ্বল করা তারাগুলোকে দেখত। তার মনে হতো যেন তার বাবা ওপর থেকে তাকে দেখছেন এবং হাসছেন। সে মনে মনে তার সাথে কথা বলত এবং নিজের সারাদিনের অর্জনগুলোর বিষয় জানাত। এখন তার ভেতরে দুঃখ নয়, বরং এক অদ্ভুত এবং গভীর শান্তি ছিল। বাবাকে হারানোর ওই ভীষণ শোক এখন পুরোপুরি এক শান্ত এবং অটল শক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। অ্যাডভান্স শুটিংয়ের সময় তার একাগ্রতা দেখার মতো হতো। যখন সে লক্ষ্যের দিকে নিশানা সাধত, তো তার চোখ একেবারে অর্জুনের মতো শুধু নিজের লক্ষ্যকেই দেখত। ওই লক্ষ্যে সে কোনো মানুষ নয়, বরং ওই অহংকার, লোভ এবং অপরাধ দেখতে পেত, যা তার পুরো জীবনকে ধ্বংস করার চেষ্টা করেছিল। যখন তার গুলি লক্ষ্যের একেবারে মাঝামাঝি লাগত, তখন সে এক অদ্ভুত এবং গভীর শান্তি পেত। প্রতিটি সঠিক নিশানা তাকে ন্যায়বিচার এবং কর্মের ওই মহান চক্রের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। বাধা অতিক্রম করার অভ্যাসও খুবই চ্যালেঞ্জিং ছিল। কাদায় হামাগুড়ি দেওয়া, কাঁটাতারের নিচ দিয়ে যাওয়া এবং উঁচু দেওয়াল লাফিয়ে পার হওয়া এই অভ্যাসগুলোর অংশ ছিল। কবিতার জন্য ওই কাদা সমাজের ওই নোংরা এবং পচা কাদার সামনে কিছুই ছিল না, যেটিতে তাকে ঠেলে দেওয়া হয়েছিল। মহিলা ক্যাডেটদের মাঝে সে এই বাধাগুলোকে সবচেয়ে কম সময় এবং সবচেয়ে ক্ষিপ্রতার সাথে পার করত। তার ভেতরে কোনো ভয় অবশিষ্ট ছিল না। সে প্রতিটি শারীরিক এবং মানসিক সীমাকে পার করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। নেতৃত্বের প্রশিক্ষণ তাকে একজন দুর্দান্ত কমান্ডার বানাচ্ছিল। যখন সে একটি প্লাটুনকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেত, তখন সে পুরো আত্মবিশ্বাসের সাথে সামনে আসত। যে কণ্ঠস্বরে কখনো বিক্রম এবং শালিনীর সামনে রহমের ভিক্ষা চাইতে গিয়ে কাঁপুনি হতো, আজ সেই কণ্ঠস্বর পুরো প্যারেড গ্রাউন্ডে এক প্রতিধ্বনিত গর্জনের মতো শোনা যেত। তার আদেশগুলোতে এতটাই স্পষ্টতা এবং শক্তি থাকত যে কেউই তার কথা মানতে অস্বীকার করতে পারত না। এটি একজন ভীতু নারী থেকে একজন শক্তিশালী নেত্রী হওয়ার সফর ছিল। প্রশিক্ষণের অন্তিম পর্যায়ে জঙ্গল সার্ভাইভাল ক্যাম্প আয়োজিত করা হল। তাদের সীমিত রেশনের সাথে ঘন জঙ্গলে কয়েক দিন ধরে থাকতে হতো। মশার কামড়, ক্ষুধে এবং ভয়ঙ্কর ক্লান্তি এই ক্যাম্পের অংশ ছিল। কিন্তু কবিতার চেহারায় একটিও চিন্তার ভাঁজ ছিল না। সে সহজেই এইসব জিনিসগুলোকে সহ্য করছিল। তার মনে ছিল যে মেহরা বাংলোতে যে আবেগিক এবং মানসিক ক্ষুধে সে সহ্য করেছিল, তা জঙ্গলের এই শারীরিক ক্ষুধের চেয়ে 1000 গুণ বেশি কষ্টদায়ক ছিল। তাই এই ক্যাম্প তার কাছে একটি সাধারণ ভ্রমণের মতোই লাগছিল। পাসিং আউট প্যারেডের সময় যেমন যেমন কাছাকাছি আসছিল, পুরো একাডেমিতে এক ভারী উৎসাহ এবং উদ্দীপনার পরিবেশ ছিল। প্রতিদিন প্রখর রোদে মার্চ পাস্টের রিহার্সেল করা হতো। সাদা রঙের চমৎকার ইউনিফর্ম, চকচকে কালো জুতো এবং মাথায় সাজানো টুপি, এই সব কিছু একটি স্বপ্নের মতো লাগছিল। এটি গত 11 মাসের ওই ভয়ঙ্কর এবং কঠোর প্রশিক্ষণের চূড়ান্ত ফলাফল ছিল। প্রতিটি ক্যাডেটের চেহারায় গর্ব ছিল, কিন্তু কবিতার মনে এক অদ্ভুত ধরনের অস্থিরতা এবং এক মহান লক্ষ্য অর্জনের খুশি ছিল। পাসিং আউট প্যারেডের ওই গৌরবময় সকাল অবশেষে চলেই এলো। প্যারেড গ্রাউন্ডে সারা দেশ থেকে আসা ক্যাডেটদের পরিবারের লোকজন উপস্থিত ছিল। বাতাসে ব্যান্ডের মধুর সুর এবং দেশভক্তির উদ্দীপনা প্রতিধ্বনিত হচ্ছিল। কবিতার মন এক মুহূর্তের জন্য ভারী হয়ে গেল, কারণ দর্শক সারিতে হাততালি দেওয়ার জন্য তার নিজের কেউ ছিল না। তার পুরো পরিবার তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সে নিজের চোখ বন্ধ করল এবং অনুভব করল যে তার বাবার অদৃশ্য উপস্থিতি এবং তার আশীর্বাদ পুরো গ্রাউন্ডে তার সাথে আছে। ড্রামের সজোরে বিটের সাথে মার্চ পাস্ট শুরু হল। পিচের রাস্তায় বুটগুলোর ওই একসাথে পড়ার আওয়াজ পুরো পরিবেশকে
এক গাজব শক্তিতে ভরিয়ে দিচ্ছিল। যখন কবিতা প্রধান অতিথিকে সালাম জানিয়ে মঞ্চ পার করল, তখন ওই মুহূর্তটি তার জন্য একটি অমর এবং জাদুকর মুহূর্ত হয়ে গেল। তার প্রতিটি কদম তার অতীতের অন্ধকারের ওপর একটি অনেক বড় জয় ছিল। এই মার্চ পাস্ট শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং এটি তার বাবার মহান বলিদান এবং তার নিজের অটুট তপস্যাকে দেওয়া একটি অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলি ছিল। পরের পর শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হল। কবিতা ভারতের সংবিধান হাতে নিয়ে খুবই স্থির এবং প্রতিধ্বনিত কণ্ঠে শপথ নিল। সে দেশের আইন বজায় রাখার, বিনা কোনো ভয় বা পক্ষপাতিত্বে মানুষের সেবা করার এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল। ওই শপথ নেওয়ার সময় তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে অনুভব করছিল যে এখন তার কাঁধে পুরো দেশ এবং সমাজের ওই অসহায় ও দুর্বল শ্রেণীর দায়িত্ব আছে, যার সে নিজে একসময় একটি অংশ ছিল। সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত তখন এলো যখন পিপিং সেরিমনি শুরু হল। এই প্রথায় ক্যাডেটদের বাবা মা তাদের কাঁধে তারা বা স্টার লাগিয়ে দেন। যেহেতু কবিতার বাবা এই পৃথিবীতে ছিলেন না, তাই একাডেমির একজন অত্যন্ত বরিষ্ঠ এবং সম্মানিত মহিলা প্রশিক্ষক সামনে এলেন। তিনি অত্যন্ত গর্ব এবং স্নেহের সাথে কবিতার কাঁধে আইপিএসের চকচকে তারা লাগিয়ে দিলেন। সেই মুহূর্তে কবিতার চোখ দিয়ে জল উপচে পড়ল। এই জল দুঃখের নয়, বরং এক অসীম গর্ব এবং বিজয়ের ছিল। ওই মহিলা প্রশিক্ষক তাকে জড়িয়ে ধরলেন এবং তার সোনালী ভবিষ্যতের কামনা করলেন। অনুষ্ঠানের শেষে সমস্ত তরুণ অফিসাররা নিজেদের টুপি হাওয়ায় ছড়ে দিলেন। এই দৃশ্য স্বাধীনতা, খুশি এবং একটি নতুন সূচনার প্রতীক ছিল। কবিতার ওই লম্বা এবং যন্ত্রণাদায়ক পরিবর্তন এখন পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছিল। সে নিজের কাঁধে লাগানো ওই তারাগুলোকে ভালোবেসে ছুঁল। ওই তারাগুলো তার কাছে ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদের মতো মনে হচ্ছিল। প্রয়াগরাজের ওই নিষ্পাপ মেয়েটি এখন আনুষ্ঠানিকভাবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি কবিতা শর্মা হয়ে গিয়েছিল। সে পুরোপুরিভাবে একটি নতুন শক্তি এবং এনার্জির সাথে প্রস্তুত ছিল। পরের দিন সমস্ত তরুণ আধিকারিকদের তাদের প্রথম পোস্টিংয়ের নির্দেশ দেওয়া হল। নিয়তির খেলাও কতটা অদ্ভুত এবং রহস্যময় হয়। কবিতা নিজেরই পছন্দের ক্যাডার পেয়েছিল এবং তার প্রথম পোস্টিং সেখানেই হল যেখান থেকে তার সমস্ত দুঃখের শুরু হয়েছিল। তাকে জাতীয় রাজধানী মুম্বাইয়েই নিযুক্ত করা হয়েছিল, যে শহরটি তাকে এক রাতে ভারী বৃষ্টি এবং ঝড়ের মাঝে লাওয়ারিশ অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন সেই শহরকেই একজন শক্তিশালী আইপিএস অফিসার হিসেবে তাকে সালাম জানানোর জন্য প্রস্তুত হতে হবে। একাডেমি থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছিল। কবিতা নিজের জিনিসপত্র প্যাক করছিল। যে মেয়ে মেহরা বাংলো থেকে কাঁদতে কাঁদতে একটি ভাঙা স্যুটকেস নিয়ে বেরিয়েছিল, সে আজ একাডেমি থেকে অধিকার, সম্মান এবং আইনের পুরো শক্তিতে ভরা একটি বড় ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে। সে নিজের খালি ঘরটিকে দেখল, একাডেমির ওই পবিত্র মাটিকে কপালে ছোঁয়াল এবং গাড়িতে বসে পড়ল। কর্ম এবং ন্যায় বিচারের ওই মহান চাকা এখন পূর্ণ গতিতে ঘোরার জন্য প্রস্তুত ছিল এবং মেহরা পরিবারের ধ্বংসের সময় খুব কাছাকাছি ছিল। 2 বছরের লম্বা সময় পার হয়ে গিয়েছিল এবং মুম্বাই শহর নিজের সেই পুরনো এবং দ্রুত গতিতে ছুটছিল। মেহরা পরিবারের অহংকার এখনও আকাশ ছুঁচ্ছিল, কিন্তু তাদের কালো কারনামাগুলোর শিকড় এখন ফাঁপা হতে শুরু করেছিল। ব্যবসার নামে তারা যে জালিয়াতি এবং বেআইনি কাজগুলো করেছিল, সেইগুলো এখন তাদের গলার ফাঁস হয়ে গিয়েছিল। একটি বিপজ্জনক এবং কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড গ্যাং তাদের কোম্পানির সমস্ত গোপন এবং অবৈধ নথি হ্যাক করে নিয়েছিল। এখন ওই লোকেরা মেহরা পরিবারের কাছে এক অনেক বড় অঙ্কের চাঁদাবাজির দাবি করছিল। টাকা না দিলে ওই গ্যাং বিক্রম এবং শালিনী মেহরাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করেছিল। ফোনে আসা ওই ভয়ঙ্কর আওয়াজগুলো বাংলোর শান্তিতে পুরোপুরিভাবে ব্যাঘাত ঘটিয়েছিল। যে মানুষেরা একসময় নিজেদের টাকার অহংকারে গরিবদের মানুষ মনে করত না, আজ তারা নিজেরাই নিজেদের জীবনের ভিক্ষা চাইতে বাধ্য হয়ে গিয়েছিল। শালিনী মেহরা, যার আওয়াজে কখনো বাংলোর চাকররা থরথর করে কাঁপত, আজ রাত রাত ধরে ভয় ঘুমাতে পারত না। তাদের সাম্রাজ্যের পতনের শুরু হয়ে গিয়েছিল। একটানা পাওয়া প্রাণঘাতী হুমকিতে বিরক্ত হয়ে মেহরা পরিবার শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল। তারা জানতে পেরেছিল যে এই মুম্বাই পুলিশের এই জেলায় একটি নতুন এবং অত্যন্ত কড়া মহিলা ডেপুটি কমিশনার অফ পুলিশের নিয়োগ হয়েছে।
পুরো শহর জুড়ে ওই নতুন ডিসিপির নামের ত্রাস ছিল, কারণ সে বড় থেকে বড় অপরাধীদেরও তাদের পরিণতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিখ্যাত ছিল। এক সময় ছিল যখন মেহরা পরিবার পুলিশ এবং আইনকে নিজেদের পকেটে রাখার দাবি করত, কিন্তু আজ ভয় তাদের সমস্ত দেমাগ বের করে দিয়েছিল। বিক্রম, শালিনী এবং তাদের উকিল কড়া নিরাপত্তার মাঝে নিজেদের লাক্সারি গাড়ির বহরে বসে পুলিশ সদর দপ্তরের দিকে বেরোলেন। পুরো রাস্তা জুড়ে দুজনের চেহারায় এক অদ্ভুত ধরনের আতঙ্ক এবং ঘাবড়ানি পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা ওই পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল যা কখনো তাদের কাছে কোনো অর্থ রাখত না, কিন্তু আজ ওই জায়গায় তাদের জীবন এবং মৃত্যুর মাঝের একমাত্র এবং শেষ আশা ছিল। মুম্বাই পুলিশ সদর দপ্তরের ওই বিশাল এবং পুরনো ভবনের সামনে মেহরা পরিবারের গাড়িগুলো এসে থামল। বিক্রম এবং শালিনী কাঁপতে থাকা কদমে নিজেদের গাড়ি থেকে বাইরে পা রাখল। সেখানকার পরিবেশ খুবই গম্ভীর এবং শৃঙ্খলাপরায়ণ ছিল। তাদের জানানো হল যে ম্যাডাম এখন একটি খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আছেন এবং তাদের কিছুক্ষণ বাইরেই অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা তাদের জন্য ভয়ানক ছিল। যারা কখনো ভিআইপি সোফা ছাড়া কোথাও বসত না, আজ তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য একজন সাধারণ মানুষের মতো পুলিশ স্টেশনে ধাক্কা খেতে হচ্ছিল। তখনই একজন হাবিলদার বাইরে এলো এবং সে মেহরা পরিবারকে ভেতরে যাওয়ার ইশারা করল। ডিসিপি কার্যালয়ের ওই ভারী এবং বড় কাঠের দরজা খুবই ধীর আওয়াজের সাথে খুলল। ঘরের ভেতরে পুরোপুরিভাবে নিস্তব্ধতা ছেয়েছিল এবং শুধু এসির হালকা আওয়াজ আসছিল। একটি বিশাল এবং চকচকে টেবিলের পেছনে একজন আইপিএস অফিসার নিজের চেয়ারটি জানালার দিকে ঘুরিয়ে বসেছিলেন। অফিসারের উর্দিতে লাগানো অশোক স্তম্ভ এবং আইপিএসের তারাগুলো ঘরের আলোয় খুবই প্রখর এবং অদ্ভুতভাবে চকচক করছিল। শালিনী এবং বিক্রম হাত জোড় করে এবং মাথা ঝুঁকিয়ে ঘরে প্রবেশ করল। ম্যাডাম, আমরা খুব বড় বিপদে আছি। কিছু গুন্ডা আমাদের জীবনের পেছনে পড়ে আছে এবং আমাদের আপনার থেকে সুরক্ষার খুব প্রয়োজন। বিক্রম নিজের কাঁপতে থাকা এবং দুর্বল কণ্ঠে অনুনয় করে বলল। চেয়ার এখনও তাদের দিকে ঘোরেনি। ওই শক্তিশালী আধিকারিক কোনো কিছু না বলেই টেবিলে রাখা একটি ফাইল খুলল। পুরো ঘরের পরিবেশ এতটাই উত্তেজনাপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর হয়ে গিয়েছিল যে মেহরা পরিবারের নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট এবং সমস্যা অনুভব হতে লাগল। কয়েক মুহূর্তের ভারী নীরবতার পর ওই বিশাল চামড়ার চেয়ারটি ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে লাগল। যেমনই চেয়ারটি পুরোপুরি ঘুরল, বিক্রম এবং শালিনীর দৃষ্টি ওই অফিসারের চেহারা এবং তার বুকে লাগানো নেম প্লেটের ওপর পড়ল। ওই নেম প্লেটে বড় অক্ষরে লেখা ছিল কবিতা শর্মা আইপিএস। তাদের দুজনের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তাদের চেহারার রং পুরোপুরিভাবে সাদা হয়ে গেল। এ আর কেউ নয়, বরং সেই কবিতা ছিল যাকে তারা এক রাতে অপমান করে এবং মেরে নিজেদের বাড়ি থেকে বাইরে বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ঘরে মৃত্যুর মতো ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল। শালিনী মেহরার চোখ কপালে উঠে গেল এবং তার মুখ থেকে একটিও শব্দ বাইরে বেরোতে পারছিল না। বিক্রম তো যেন পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছিল। যে গরিব এবং অসহায় মেয়েটিকে তারা নিজেদের জুতোর ধুলো মনে করেছিল, আজ সে পুরো মুম্বাই শহরের সুরক্ষা এবং ন্যায় বিচারের সবচেয়ে বড় প্রতীক হয়ে তাদের ঠিক সামনে একটি রাজকীয় এবং শক্তিশালী চেয়ারে বসে তাদের দেখছিল। কবিতার চেহারায় না তো কোনো রাগ ছিল আর না কোনো খুশি। তার চোখে এক অদ্ভুত শীতলতা এবং মৃত্যুর মতো শান্তি ছিল, যা তার খাকি উর্দির রুতবাকে আরও বেশি ভয়ঙ্কর বানাচ্ছিল। সে নিজের প্রখর এবং বিধে যাওয়া দৃষ্টি দিয়ে তাদের দুজনকেই ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। এইটি সেই দৃষ্টি ছিল যা বিক্রম এবং শালিনীর বুকে আতঙ্কের এক ভয়ানক খঞ্জর নামিয়ে দিয়েছিল। মেহরা পরিবারের সমস্ত অহংকার, তাদের টাকা এবং তাদের দেমাগ আজ ওই এক শান্ত দৃষ্টির সামনে পুরোপুরিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তো বলুন মিস্টার মেহরা, এই শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী পরিবারকে আজ এই সামান্য পুলিশ স্টেশনে আসার কী প্রয়োজন পড়ে গেল? কবিতার কণ্ঠস্বর খুবই শান্ত ছিল, কিন্তু তার শব্দগুলোতে এক এমন ভার ছিল যা বাংলোর দেওয়ালগুলোকেও নাড়িয়ে দিয়ে থাকবে। তার এই সমতল এবং পেশাদার কণ্ঠস্বর বিক্রমের গায়ে কাঁটা দিয়ে দিল।
সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার গলা থেকে আওয়াজই বেরোচ্ছিল না। শালিনীর পুরো শরীর কোনো শুকনো পাতার মতো খুব বাজেভাবে কাঁপছিল। তাদের দুজনের মাথায় পুরনো সমস্ত দৃশ্য কোনো সিনেমার মতো ঘুরতে লাগল। কবিতাকে গালাগালি দেওয়া, তাকে এঁঠো বাসনের মতো ছুঁড়ে ফেলা এবং মাঝ রাতে বৃষ্টির মধ্যে গৃহহীন করে দেওয়া। তাদের মনে পড়ে গেল যে কিভাবে কবিতার বাবা তাদের সামনে হাত জোড় করেছিলেন এবং তারপর কিভাবে তার প্রাণ চলে গিয়েছিল। এটি কর্মের সেই ভয়ানক এবং অব্যর্থ চাকা ছিল যা পুরো 2 বছর পর ঘুরে আবার তাদের কাছেই ফিরে এসেছিল। আজ তারা শিকারী নয়, বরং শিকার হয়ে গিয়েছিল, এবং তাদের সামনে বসা অফিসার এখন কোনো দয়া দেখাতে রাজি ছিল না। শালিনী মেহরা, যে কখনো নিজের মিথ্যে রুতুয়ায় অন্ধ হয়ে গিয়েছিল, আজ হঠাৎ করে ডুকরে কাঁদতে লাগল। সে নিজের কাঁপতে থাকা 2 হাত কবিতার সামনে জোর করে দিল। আমাদের মাফ করে দাও কবিতা, আমরা তোমার সাথে যা কিছুই করেছি তা আমাদের সবচেয়ে বড় পাপ ছিল। আমাদের জীবন খুব বিপদের মধ্যে আছে। ওই গুন্ডারা আমাদের মেরে ফেলবে, শুধু তুমিই আমাদের বাঁচাতে পারো। আমরা আমাদের পায়ে পড়তে প্রস্তুত আছি। শালিনী খুবই করুণ এবং অসহায় অবস্থায় কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল। এটি দেখে একসময়ের সেই শক্তিশালী শাশুড়ি পুরোপুরি ভেঙে পড়েছিল। বিক্রমের চোখেও অনুশোচনার জল চলে এসেছিল। যে স্বামী কখনো নিজের স্ত্রীকে রক্ষা করার কষ্ট করেনি, আজ সে ওই স্ত্রীর সামনেই নিজের জীবনের ভিক্ষে চাইছিল। কবিতা, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। আমি খুব বড় কাপুরুষ ছিলাম যে তোমাকে নিজের মায়ের অত্যাচার থেকে বাঁচাতে পারিনি। তুমি আমাকে যা খুশি শাস্তি দিয়ে দাও, কিন্তু অন্তত এই মুহূর্তে আমাদের জীবন বাঁচিয়ে নাও। বিক্রম নিজের দৃষ্টি নিচু করে কাঁপতে থাকা এবং দুর্বল কণ্ঠে বলল। সে কবিতার সাথে চোখ মেলানোর সাহস জোগাতে পারছিল না। কবিতা নিজের জায়গা থেকে না হিলিয়ে তাদের দুজনের করুণ অবস্থা চুপচাপ দেখল। সে নিজের মনে অনুভব করছিল যে আজ তার মৃত বাবার আত্মা সত্যি শান্তি পেয়ে থাকবে, কিন্তু সে নিজের এই ব্যক্তিগত অনুভূতিকে নিজের কর্তব্যের মাঝে আসতে দিল না। সে কোনো সাধারণ মহিলা নয়, বরং দেশের একজন আইপিএস অফিসার ছিল। সে খুবই কড়া এবং দাপ্তরিক সুরে বলল, এটি কোনো মেহরা বাংলো নয় যেখানে সম্পর্কের কথা বলা হবে। এটি একটি সরকারি দপ্তর, এবং আমি এখানে শুধু ভারতের আইনের ভাষা বুঝি। কবিতা নিজের ইন্টারকমের বাটন টিপল এবং নিজের অধীনস্থ পুলিশ ইন্সপেক্টরকে ভেতরে ডাকল। ইন্সপেক্টর, এই লোকেদের অভিযোগ পুরোপুরিভাবে দায়ের করুন। যে আন্ডারওয়ার্ল্ড গ্যাং এদের হুমকি দিয়েছে তাদের সমস্ত কাঁচা চিঠা বের করে 1 ঘণ্টার ভেতর আমার টেবিলে রাখুন। আমরা কোনো অপরাধীকে শহরের পরিবেশ খারাপ করার অনুমতি দিতে পারি না। কবিতা বিনা কোনো দ্বিধায় কঠোর নির্দেশ দিল। বিক্রম এবং শালিনী অবাক ছিল। তাদের মনে হয়েছিল যে কবিতা পুরনো শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ওই গুন্ডাদের হাতে তুলে দিয়ে মোরার জন্য ছেড়ে দেবে। কবিতা পুলিশ ইন্সপেক্টরের বাইরে যাওয়ার পর মেহরা পরিবারের দিকে তাকাল। আমি কোনো শালিনী মেহরা নই যে নিজের ব্যক্তিগত স্বার্থ এবং অহংকারের জন্য কোনো মানুষকে রাস্তায় মোরার জন্য ছেড়ে দেব। আমার এই উর্দির এক অনেক বড় মর্যাদা আছে। একজন পুলিশ আধিকারিক হওয়ার সুবাদে আপনাদের জীবনের সুরক্ষা করা আমার সবচেয়ে প্রথম এবং আইনি কর্তব্য। আমি ওই গুন্ডাদের খুব জলদি গ্রেপ্তার করে নেব। কবিতা খুবই স্পষ্ট এবং প্রখর কণ্ঠে বলল। তার এই কথাগুলো বিক্রম এবং শালিনীকে আরও বেশি লজ্জিত করে দিল। কিন্তু কবিতার কথা এখনও শেষ হয়নি। সে নিজের টেবিল থেকে একটি দ্বিতীয় লাল রঙের ফাইল তুলল এবং সেটি বিক্রমের সামনে ছুঁড়ে দিল। এটি ওই গুন্ডাদের ফাইল নয় মিস্টার মেহরা, এটি তোমার কোম্পানির ওই বেআইনি এবং কালো কারনামাগুলোর ফাইল, যাকে তোমরা লোকেরা গত কয়েক বছর ধরে খুব চালাকির সাথে লুকিয়ে আসছিলে। আমি গত 1 মাস ধরে তোমার কোম্পানির প্রতিটি কালো কাজের তদন্ত করিয়ে নিয়েছি। কবিতার চোখে এখন আইনের ওই আসল এবং ভয়ানক আগুন পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এটি শুনে শালিনী এবং বিক্রমের অবশিষ্ট নিঃশ্বাসও আটকে গেল। যে বিপদ থেকে তারা পালাচ্ছিল, এখন তার চেয়েও বড় বিপদ তাদের ঠিক সামনে এক খাঁকি উর্দি পরে দাঁড়িয়েছিল। কবিতা নিজের চেয়ার থেকে উঠে তাদের কাছাকাছি আস্তে আস্তে বলল, আমি তোমাদের ওই আন্ডারওয়ার্ল্ডের গুন্ডাদের থেকে তো বাঁচিয়ে নেব, কিন্তু আমার দ্বারা প্রস্তুত করা এই আইনি ফাইল থেকে তোমাদের ভগবানও বাঁচাতে পারবে না।
তোমরা শুধু আমার বাড়ি উজাড় করনি, বরং হাজার হাজার নির্দোষ মানুষের টাকাও লুটেছ। এখন তোমাদের আইনের প্রতিটি প্রশ্নের উত্তর দিতেই হবে। ঘরের ওই পরিবেশ এখন পুরোপুরিভাবে মেহরা পরিবারের বিরুদ্ধে হয়ে গিয়েছিল। তাদের এটি ভালোভাবে বুঝতে বাকি ছিল না যে তারা লোকেরা একটি অনেক বড় এবং মজবুত জালে ফেসে গিয়েছে। কবিতা তাদের পরিষ্কার শব্দে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল যে তাদের প্রতিটি কালো ব্যবসার সমাপ্তি এখন নিশ্চিত। তারা পুলিশ স্টেশনে নিজেদের জীবন বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু এখন তারা নিজেদের পুরো সাম্রাজ্যকে চিরকালের জন্য হারানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। এটি কর্মের সেই চক্র ছিল যাকে কোনো দৌলত বা শক্তি কখনো থামাতে পারত না। কবিতা নিজের চেয়ারে ফিরে বসল এবং সেই দুজনকেই বাইরে যাওয়ার ইশারা করল। বিক্রম এবং শালিনী নিজেদের মাথা ঝুঁকিয়ে এবং পা টেনে টেনে ওই বিশাল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তাদের ওই মিথ্যা অহংকার আজ পুলিশ স্টেশনের ওই ঠান্ডা মেঝেতে পুরোপুরিভাবে পদদলিত হয়ে গিয়েছিল। দরজা বন্ধ হতেই কবিতা এক দীর্ঘশ্বাস নিল। প্রয়াগরাজের ওই ছাই থেকে ওঠা আগুন আজ মুম্বাইয়ের সবচেয়ে বড় অহংকারকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল। কর্মের এই মহান সিদ্ধান্ত আজ তার সবচেয়ে সুন্দর জয় হাসিল করেছিল। মেহরা পরিবারকে আন্ডারওয়ার্ল্ডের ওই বিপজ্জনক গুন্ডাদের থেকে বাঁচানো কবিতার জন্য শুধু একটি আইনি কর্তব্য ছিল, যা সে পূর্ণ নিষ্ঠা এবং বীরত্বের সাথে পালন করল। সে তার বিশেষ পুলিশ টিমের সাথে মিলে মুম্বাইয়ের বাইরের এলাকায় একটি গোপন এবং তড়িৎ অপারেশন সম্পন্ন করল। ব্যাপক গোলাগুলি এবং সংঘর্ষের পর পুলিশ ওই পুরো অপরাধী গ্যাংকে গ্রেফতার করে নিল, যারা মেহরা পরিবারকে হুমকি দিচ্ছিল। কবিতা প্রমাণ করে দিল যে উর্দির কর্তব্য যে কোনো ব্যক্তিগত ঘৃণা বা প্রতিশোধের অনুভূতির চেয়ে সবসময় অনেক ওপরে থাকে। অপারেশনের সফলতার পর কবিতা বিক্রম এবং শালিনীকে আবার পুলিশ সদর দপ্তরে ডাকল। যখন তারা দুজনে তার দপ্তরে প্রবেশ করল, তখন তাদের চেহারায় স্বস্তির এক অনেক বড় নিঃশ্বাস ছিল। তাদের মনে হয়েছিল যে তাদের জীবন এবং তাদের সমস্ত সাম্রাজ্য এখন পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে গিয়েছে। ওই গুন্ডারা এখন জেলের গড়ার পেছনে আছে। আপনাদের জীবনে এখন আর কোনো বিপদ নেই, কবিতা খুবই পেশাদার এবং শান্ত সুরে তাদের জানাল। এটি শুনে বিক্রম এবং শালিনী আরও একবার হাত জোড় করে তাকে ধন্যবাদ দিল, কিন্তু তাদের এই খুশি কয়েক মুহূর্তের জন্যই ছিল। কবিতা নিজের ড্রয়ার থেকে ওই লাল রঙের মোটা ফাইলটি বের করল এবং সেটি সজোরে টেবিলে আছড়ে ফেলল। আমি আপনাদের জীবন বাঁচিয়ে নিজের প্রথম কর্তব্য পূরণ করে দিয়েছি, কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে আমার দ্বিতীয় কর্তব্য এই শহরকে আপনাদের মতো সাদা পোশাকের অপরাধীদের হাত থেকে বাঁচানো। কবিতার কণ্ঠে এখন এক ভয়ানক এবং তীক্ষ্ণ করক ছিল। সে ওই ফাইলের পাতাগুলো উল্টাল যেগুলোতে মেহরা গ্রুপের জালিয়াতি, হাওয়ালা লেনদেন এবং বেআইনি জমি দখলের সমস্ত পাকা প্রমাণ উপস্থিত ছিল। ওই প্রমাণগুলো এতটাই পোক্ত এবং বিপজ্জনক ছিল যে সেগুলো দেখে মেহরা পরিবারের সবচেয়ে ভালো এবং দামি উকিলেরও ঘাম ছুটে গিয়েছিল। বিক্রম হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে বসে পড়ল এবং পাগলদের মতো কাঁদতে লাগল। কবিতা, প্লিজ এমনটা করো না। আমাদের পুরো বংশ এবং বিজনেস রাস্তায় চলে আসবে। আমরা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাব। তুমি যা বলবে আমি তা করার জন্য প্রস্তুত আছি। ব্যাস এই ফাইলটিকে চিরকালের জন্য বন্ধ করে দাও। বিক্রম নিজের দুই হাত কবিতার সামনে বাড়িয়ে খুবই করুণ অবস্থায় ভিক্ষা চাইল। শালিনী মেহরার অহংকার তো ওই দিনেই ভেঙে গিয়েছিল, কিন্তু আজ তার আত্মাও কেঁপে উঠেছিল। সে বিক্রমের কাছেই মাটিতে বসে পড়ল এবং নিজের চোখের জনে কবিতার বুটগুলোকে ভেজাতে লাগল। মেয়ে, আমি আমার প্রতিটি নিষ্ঠুরতার শাস্তি পেয়ে গিয়েছি। আমি তোমার বাবার প্রাণ নিয়েছি এবং তোমার ঘর উজাড় করেছি। এটি ভগবানের অভিশাপ, যা আজ আমার সামনে খাকি উর্দি পড়ে দাঁড়িয়ে আছে। আমাকে মাফ করে দাও, আমি তোমার সামনে হাত জোড় করছি। শালিনীর এই কথাগুলো ওই নিষ্ঠুর অহংকারের সবচেয়ে ভয়ানক এবং অন্তিম পরিণতি ছিল। কবিতা নিজের পা পেছনে টেনে নিল এবং খুবই শীতল এবং কঠোর দৃষ্টিতে তাদের দেখল। ক্ষমার সময় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে মিসেস মেহরা। প্রয়াগরাজের মণিকর্ণিকা ঘাটে আমার বাবার যে চিতা জ্বলেছিল তার আগুন আজও আমার বুকে জ্বলছে। কিন্তু আমি তোমাদের মতো কোনো পশু নই যে নিজের ব্যক্তিগত লাভের জন্য কারো জীবন ধ্বংস করে দেবে। আমি তোমাদের যাই শাস্তি দেব তা শুধুমাত্র এই দেশের কঠোর আইন এবং কর্মের ন্যায়ের গণ্ডির মধ্যেই হবে। তোমরা নিজেদেরই লোভ এবং অহংকারের চোরাবালিতে তলিয়ে গিয়েছ। এই ফাইল আমি বানাইনি, বরং এটি তোমাদেরই বছরের পর বছরের কালো কর্মের একটি কাঁচা চিঠা, যা আজ তোমাদের সামনে চলে এসেছে। কবিতা খুবই পরিষ্কার শব্দে বলল,
সে অর্থনৈতিক অপরাধ শাখার বিশেষ টিমকে ভেতরে ডাকল এবং ওই লাল ফাইলটি তাদের হাতে তুলে দিল। এটি এক এমন সিদ্ধান্ত ছিল যা মেহরা পরিবারের অবশিষ্ট আশাগুলোকেও পুরোপুরিভাবে এবং চিরকালের জন্য এক গভীর অন্ধকারে দাফন করে দিয়েছিল। অর্থনৈতিক অপরাধ শাখার আধিকারিকরা বিক্রম এবং শালিনী মেহরাকে তাদের কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে তৎক্ষণাৎ গ্রেফতার করে নিল। যে হাতগুলোতে কখনো বহুমূল্য হীরা এবং সোনার আংটি চকচক করত, আজ ওই হাতগুলোতে লোহার ঠান্ডা এবং ভারী হাতকড়া পরিয়ে দেওয়া হয়েছিল। মুম্বাই শহরের সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী পরিবার আজ নিজেদের কালো কারনামার কারণে একজন সাধারণ আসামির মতো পুলিশের গাড়িতে বসতে বাধ্য ছিল। এটি সমাজের প্রতিটি সেই লোভী মানুষের জন্য একটি অনেক বড় এবং কড়া শিক্ষা ছিল। মেহরা পরিবারের গ্রেফতারির খবর সারা দেশের নিউজ চ্যানেল এবং খবরের কাগজগুলোতে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। মুম্বাইয়ের উচ্চ সমাজে এক অনেক বড় আলোড়ন পড়ে গিয়েছিল। কারও বিশ্বাস হচ্ছিল না যে এত বড় এবং শক্তিশালী বাণিজ্যিক সাম্রাজ্য তাসের ঘরের মতো একদিনেই কিভাবে ভেঙে পড়ল। কিন্তু যারা সত্যিটা জানত তারা এটি ভালোভাবেই বুঝতে পেরেছিল যে যখন মানুষের পাপের ঘড়া পূর্ণ হয়ে যায় তখন প্রকৃতি নিজের ন্যায় বিচার করার জন্য কাউকে না কাউকে ঠিকই পাঠায়। আগামী কয়েক সপ্তাহের ভেতর আদালত মেহরা গ্রুপের সমস্ত বেআইনি সম্পত্তিগুলোকে সিল করার কঠোর নির্দেশ দিয়ে দিল। তাদের ওই বিশাল এবং জাঁকজমকপূর্ণ বাংলো, যেটিতে কখনো কবিতাকে একটি 2 পয়সার চাকরানির মতো প্রতারিত করা হয়েছিল, এখন পুরোপুরিভাবে সরকারি দখলে চলে এসেছিল। ওই বাংলোর দরজায় লাগানো ওই বড় সরকারি তালাটি চিৎকার করে এই সাক্ষ্য দিচ্ছিল যে অন্যায়ভাবে গড়ে তোলা দৌলত কখনো স্থায়ী হয় না। বিক্রম এবং শালিনীকে নিজেদের কর্মের শাস্তি ভোগ করার জন্য জেলে পাঠিয়ে দেওয়া হলো। এই পুরো ঘটনা প্রবাহের পর কবিতা কয়েকদিনের ছুটি নিল এবং ফিরে নিজের শহর প্রয়াগরাজে এলো। গঙ্গার ঘাট আজও তেমনই ছিল, কিন্তু কবিতার ভেতরের ওই ভয়ঙ্কর ঝড় এখন পুরোপুরিভাবে শান্ত হয়ে গিয়েছিল। সে মণিকর্ণিকা ঘাটে গেল, যেখানে সে কখনো নিজের বাবাকে মুখাগ্নি দিয়েছিল। সে সেখানে ভগবান শিবের একটি বিশেষ পূজা অর্চনা করল এবং গঙ্গার পবিত্র জল নিজের কপালে লাগাল। তার এমন অনুভব হচ্ছিল যেন তার বাবার আত্মা তাকে স্বর্গ থেকে অঢেল আশীর্বাদ দিচ্ছে। ঘাটের সিঁড়িতে বসে কবিতা নিজের এই দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক সফর সম্পর্কে গভীরভাবে ভাবল। সে নিজের জীবনে যা কিছুই হারিয়েছিল তা সে আর কখনো ফিরে পেতে পারত না, কিন্তু সে যে মুকাম এবং শক্তি অর্জন করেছিল তা হাজার হাজার আরও মেয়েদের জন্য এক নতুন এবং মজবুত আশা জাগিয়ে দিয়েছিল। সে মেহরা পরিবারকে ক্ষমা করেনি, বরং সে ন্যায় বিচারের প্রক্রিয়াকে বেছে নিয়েছিল, যা যে কোনো ব্যক্তিগত প্রতিশোধের চেয়ে অনেক বেশি পবিত্র, প্রভাবশালী এবং সমাজের জন্য এক মহান আদর্শ ছিল। কবিতার এই বীরত্ব এবং সততার গল্প পুরো দেশে মহিলাদের জন্য একটি অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছিল। যৌতুক এবং গার্হস্থ্য হিংসায় পীড়িত অনেক মহিলারা এখন নিডর হয়ে পুলিশ স্টেশনগুলোতে নিজেদের অভিযোগ দায়ের করতে শুরু করেছিল। সমাজের ওই নিষ্ঠুর এবং সংবেদনশীলহীন শ্রেণী এখন এটা বুঝতে পেরেছিল যে একজন মহিলাকে দুর্বল মনে করা তাদের সবচেয়ে বড় ভুল হতে পারে। কবিতা শুধু নিজের প্রতিশোধ নেয়নি, বরং সে এই দেশের পচা এবং লোভী সিস্টেমের ওপর এক অনেক জোরালো এবং ঐতিহাসিক প্রহার করেছিল। ছুটি শেষ হওয়ার পর কবিতা আবার মুম্বাই পুলিশ সদর দপ্তরে ফিরে এলো। যখন সে নিজের পুলিশের গাড়ি থেকে নামল, তখন আকাশে এক উজ্জ্বল সূর্য তার পুরো আলো ছড়াচ্ছিল। এই সূর্যটি সেই নতুন এবং সোনালী সকালের প্রতীক ছিল, যাকে কবিতা নিজের রক্ত, ঘাম এবং অগাধ সংগ্রাম দিয়ে অর্জন করেছিল। তার চেহারায় এখন এক পরম এবং গভীর শান্তি ছিল। সে জানত যে সমাজে অপরাধ এবং অন্যায় কখনো পুরোপুরিভাবে শেষ হবে না, কিন্তু সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই খারাপ জিনিসগুলোর সাথে সবসময় লড়তে থাকবে। কবিতা নিজের মাথায় সাজানো পুলিশের ওই টুপিটিকে অনেক গর্ব এবং সম্মানের সাথে সোজা করল। তার জুতোর মজবুত আওয়াজ যখন সদর দপ্তরের মেঝেতে প্রতিধ্বনিত হল, তখন সেখানে উপস্থিত প্রতিটি পুলিশ কর্মী তাকে পূর্ণ শ্রদ্ধার সাথে কড়া স্যালুট দিল।
এই স্যালুট শুধু একজন আইপিএস অফিসারকে নয়, বরং ওই মহান এবং অটুট নারী শক্তিকে ছিল, যে মৃত্যুর মুখ থেকে বেরিয়ে ন্যায় বিচারের সবচেয়ে উঁচু এবং পবিত্র মন্দির দাঁড়িয়ে করিয়েছিল। কর্মের মহান চক্র নিজের পূর্ণ এবং সত্যিকারের গতিতে ঘুরে অবশেষে শান্ত হয়ে গিয়েছিল। নিজের কাজে ফেরার পর কবিতা মহিলাদের সুরক্ষার জন্য অনেক নতুন এবং প্রভাবশালী স্কিম শুরু করল। সে মহিলা থানাগুলোতে এমন বিশেষ পুলিশ অফিসারদের নিয়োগ করল যারা গার্হস্থ্য হিংসার মামলাগুলোকে পূর্ণ সংবেদনশীলতা এবং দ্রুততার সাথে সমাধান করতে পারে। সে অনেক স্কুল এবং কলেজে গিয়ে তরুণী মেয়েদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করল। তার এই বিশ্বাস ছিল যে আসল এবং স্থায়ী পরিবর্তন তখনই আসতে পারে যখন এই দেশের প্রতিটি মেয়ে নিজেকে ভেতর এবং বাইরে থেকে পুরোপুরিভাবে শক্তিশালী এবং নিডার বানিয়ে নেবে। নিজের ব্যস্ত এবং মানসিক চাপের জীবনের মাঝে সে কখনো নিজের বাবা মহেশ শর্মার ওই মহান শিক্ষাগুলোকে ভোলেনি। রাতে ঘুমানোর আগে সে প্রায়শই নিজের ডায়েরিতে লিখত যে কিভাবে তার বাবার ওই অসীম ভালোবাসা তাকে প্রতিদিন একজন ভালো এবং মজবুত মানুষ হওয়ার অনুপ্রেরণা দেয়। ওই পুরনো এবং সাধারণ চাদরটি, যা তার বাবা তাকে দিয়েছিলেন, আজও তার বিলাসবহুল সরকারি বাংলোতে খুবই সুরক্ষিত এবং সযত্নে রাখা ছিল। ওই চাদরটি তার জন্য পৃথিবীর সবচেয়ে অমূল্য এবং দামি জিনিস ছিল।